কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের আরও একটা দুর্দান্ত হরর পডকাস্টে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে কিউরিও ফাইট ৯৫,০০০ সাবস্ক্রাইবার ক্রস করে ফেলেছে, অর্থাৎ কিউরিও ফাইট এখন ৯৫,০০০ মানুষের একটি পরিবার। আশা করছি কিছুদিন পরেই আমরা ১,০০,০০০ সদস্যের একটি পরিবারে পরিণত হতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাদের এই ভালোবাসা এবং সাপোর্টের জন্য। এভাবেই আপনারা পাশে থাকবেন আমার এবং কিউরিও ফাইটের, সেটা আমি আশা রাখি। তো আজকের এই দিনে একটা স্পেশাল উপলক্ষে দুর্দান্ত একটা ভয়ের ঘটনা থাকছে। ঘটনাটি তন্ময়দার জীবনের একটি ঘটনা। ইতিমধ্যে আপনারা তন্ময়দার অনেকগুলো ঘটনাই শুনে ফেলেছেন, যেমন উত্তরাখণ্ডের হোটেল শিখরের ঘটনা, তারাপীঠের ঘটনা, অ্যান্ড বর্ধমান ITI কলেজের প্যারানর্মাল ইনভেস্টিগেশনের ঘটনা। এই যে ঘটনাটা আজকে আপনারা শুনতে চলেছেন, সেটা একটা প্যারানর্মাল ইনভেস্টিগেশন হয়তো সেই সেন্সে বলা যায় না, কিন্তু তার থেকে কম কিছুও নয়। এমন এমন জিনিসপত্র এনকাউন্টার হয়েছে এই টোটাল এক্সপিরিয়েন্সে, আপনারা ভাবতে বাধ্য হবেন এরকমটাও কি হয়। আর বেশ কিছু সারপ্রাইজ রয়েছে এই রেকর্ডিংয়ের শেষে আপনাদের জন্য। তো অবশ্যই আজকের এই ঘটনাটা শুনে জানাবেন যে কেমন লাগলো, এবং আপনারা কোনখান থেকে এই ঘটনাটা শুনছেন সেটাও কমেন্ট করে জানাবেন। তো আপনারা যারা যারা নিজের ঘটনা, নিজের হরর এক্সপিরিয়েন্স কিউরিও ফাইটের এই ঘোষলি কল রেকর্ডিং সিরিজের একটি হরর পডকাস্টের মাধ্যমে শেয়ার করতে চান, তাহলে আমাকে যোগাযোগ করুন ইনস্টাগ্রামে। আমাকে যোগাযোগ করার প্রত্যেকটা ডিটেলস আপনার ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনের একদম প্রথম কমেন্টে পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করছি কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের আরও একটা দুর্দান্ত ভয়ঙ্কর হরর পডকাস্ট। ঘড়িতে বেলা ৩টে এবং আমি কৌস্তভ রয়েছি আপনাদের সাথে। আপনারা শুনছেন কিউরিও ফাইট, আপনাদের ডেইলি হরর ডোজ। হ্যালো তন্ময়, কেমন আছো? বলো কৌস্তভ, ভালো আছি। আশা করি তুমিও খুব ভালো আছো। তোমার তো আবার 95 ক্রস করে গেছে, তুমি তো ১,০০,০০০ দোরগোড়ায় পৌঁছে গেছো। কনগ্রাচুলেশনস। এবং আমি সমস্ত আমাদের কিউরিও ফাইটের দর্শক বন্ধুদেরকেও আমি খুব আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি যে এতটা সাপোর্ট দেওয়ার জন্য। তোমার সাথে যখন কথা হচ্ছিল, ঠিক আছে, আমি তোমায় বলেওছিলাম যে 95,000 সাবস্ক্রাইবার যখন কিউরিও ফাইটে কমপ্লিট হবে তোমার একটা ঘটনা আসবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। এবার সিনটা এটাই, তুমি বেশ কিছুদিন আগে যখন তোমার সাথে কথা হচ্ছিল, ঠিক আছে, তখন তুমি জানিয়েছিলে যে আই থিঙ্ক হোটেল শিখর থেকে ফেরার পর, মানে গুরু মন্ত্র তুমি নিয়ে নিয়েছো, তারপরে একটা ঘটনা ঘটেছে। আই থিঙ্ক তখন তুমি প্যারানর্মাল ইনভেস্টিগেশনও স্টপ করে দিয়েছো, চতুর্থ ঘটনা। হ্যাঁ, এক্স্যাক্টলি। সেই সময় একটা ঘটনা ঘটেছিল, আই থিঙ্ক তোমার কোনো বন্ধু রিলেটেড ছিল কোন একটা। হ্যাঁ, এটা আত্মহত্যার ঘটনা, জোড়া আত্মহত্যা। আমি তার আগে ছোট্ট কটা ইন্ট্রো দিই। তার কারণ হচ্ছে, আমি প্রথমেই কিছু কথা বলে দিই দর্শক বন্ধুদের উদ্দেশ্যে। সেটা হচ্ছে, আমি এখানে অনেক কিছু কথা আমি বলতে পারবো না, কারণ আমি আন্তরিকভাবে দুঃখিত। সেটার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে। তোমার সঙ্গে হয়তো আলাদা করে আমি পরে শেয়ার করতে পারি, কারণ ওই কথাগুলো মনে পড়লে আমার খুব খারাপ লাগে। কারণ আমার খুব ছোটবেলার বন্ধু, আমি এই পুরনো এই দুর্বিষহ এই স্মৃতিটাকে আমি মনে রাখতে চাই না, কিন্তু কোনো কারণে আমি কমিট করেছিলাম বলবো। আমার খুব খারাপ লাগছে, কিন্তু এই স্টোরিটা তবু আমি শেয়ার করছি। এখানে তো আমি প্রথমে বলি, এটাকে স্টোরি হিসাবে যেটা কেউ না নেয়, এটা কিন্তু একটা সত্য ঘটনা। কারণ স্টোরি তারা দেয় যারা আর্টিফিশিয়াল কিছু জিনিসপত্র নিয়ে চলে, বলে। এখানে কিন্তু কোনো আর্টিফিশিয়াল কোনো জায়গা নেই। এখানে হচ্ছে মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলোই আমরা বারবার তুলে ধরি তোমার প্ল্যাটফর্মের মাধ্যমে। আর এটাও কিন্তু সত্য একটা ঘটনা। তার মানে আমি বলছি না, আমি কিন্তু কোনো ভৌতিক ঘটনা বা ভূত প্রেত পিশাচ আমি এটাকে কিন্তু অফিসিয়ালি আমি প্রমোট করছি না, কিন্তু আনঅফিসিয়ালি আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো আমরা না চাইলেও আমাদেরকে মেনে নিতে হয়। তো এটাও আমার জীবনে একটা ঘটে যাওয়া একটা ঘটনা। আমি বলছি আমার মৃত বন্ধুকে সম্মান জানিয়ে। অ্যাকচুয়ালি প্রণয়জনিত কারণে ও ছোটবেলা থেকেই পেছন পাকা ছেলে। আজ এই মেয়ে কাল সেই মেয়ে, এই করতে করতে একটা সময় আসে, বা ক্লাস 11-এও ভর্তি হয়নি তখন। আমাদের সময় 11-12 কলেজ ছিল, তুমি জানো তো। কলেজেও ভর্তি হয়নি, বিয়ে করতে বাধ্য হয়। এমনই একটা কারণেও জড়িয়ে পড়ে মেয়েটির সঙ্গে, বিয়ে করে। হ্যাঁ, বিয়ে করতে বাধ্য হয়।
কেন? মেয়ে মানে দুবার মেয়েটাকে প্রেগনেন্ট করে দেয় তার আগে, দুবার অ্যাবর্শন হয় বয়সে? অল্প বয়সে। হ্যাঁ, ওই বয়সে এসেই তারপর থার্ড টাইম ডক্টর বলতে বাধ্য হয় যে এরপরে যদি অ্যাবর্শন করানো হয়, মানে অ্যাবর্শন করানো হয় না, করতে হয়, কারণ যে সময়কারে ঘটনা বলছি সেই সময় অলরেডি আবার থার্ড টাইম মেয়েটা প্রেগনেন্ট। আচ্ছা, তো তখন ডক্টর ডিরেক্টলি বলে দেয় যে আই announce করে থিঙ্ক দেয়। এগুলো ইললিগাল অ্যাবর্শন হবে, কারণ মানে আই থিঙ্ক হ্যাঁ তো হ্যাঁ 18 হয়নি। এক্স্যাক্টলি। তো তখন তো এত লিগাল ইলিগালের ব্যাপার এতটা প্রচলিত ছিল না। দেখো, চলছে তো বহুদিন আগে থেকে এগুলো নিয়ে, কিন্তু এই মানুষ ওভারলুক করে যায়। সবাই জানে হুক করলে এটা ক্রাইম, হুক করে ইলেকট্রিসিটি নেওয়া। তাই মানে কি গ্রাম অঞ্চলে হুক হচ্ছে না, এখনো হচ্ছে। তো এটাও খানিকটা ওরকম হুকের মতন করছে। না জানলেই কোনো কেস নেই, জানলেই অনেক বড় কেস। তো যখন এটা হয় তখন ডক্টর একদম জবাব দিয়ে দেয় যে এবার যদি মেয়েকে অ্যাবর্শন করানো হয় তাহলে হয় মেয়ে মারা যাবে, মানে প্রাণহানি হতে পারে, আদারওয়াইজ আর জীবনে কোনোদিন মা হতে পারবে না। আচ্ছা, তো এরকম একটা সিচুয়েশনে পড়ে ও বিয়ে করে নেয়। আমরাও নিমন্ত্রণ থাকি, ভালো করে অ্যারেঞ্জ ম্যারেজই করে, বড় করে বিয়ে হয়, সবকিছু হয়। বিয়ের 1 বছর যেতে না যেতেই ওর একটা ফুটফুটে পুত্র সন্তান হয়। ওর অ্যাকচুয়ালি ওরা 3 ভাই বোন, 2 ভাই আর 1 বোন। মানে বোন ঠিক না, দিদি সবার বড়, তারপর ওর একটা দাদা, তারপরে ও। এবং এরা সবাই হাইলি কোয়ালিফাইড। আর ওর বাবা নেই, ছোটবেলাতেই বাবা মারা গেছে। বাবা ব্যারিস্টার ছিলেন, আচ্ছা, মা খুবই খালি আছেন শিক্ষিত। জীবিত। হ্যাঁ, শিক্ষিত। তো ওর যে দিদির যে হাজবেন্ড, সে আবার গেজেটেড অফিসার, আচ্ছা, গভর্নমেন্টের আন্ডারে। দাদা বিয়ে করে দাদা দিল্লিতে শিফটেড। দাদা এখানে থাকে না। ওদের 3 তলা বাড়ি ঢাকুরিয়া অঞ্চলে। আমার বাড়ি গোলপাড়, কাকুলিয়া গেটে তখন থাকতাম, যেটা এর আগে বলেছিলাম। লাইনের এই পারে আমার বাড়ি, ওই পারটা ওর বাড়ি। সয়বতের নাম বলতে হবে না, কাকুলিয়া গেটের ওই পারটা কি রাস্তা এটা অনেকেই বুঝতে পারবে। হুম, তো আর ছোটবেলা থেকে আমাদের আসা যাওয়া, একসঙ্গে খাওয়া দাওয়া সবকিছু আমরা একসঙ্গেই করতাম। হুম, তো যখন ওর বিয়ে হয়েছে, এরকম অল্প বয়সে বিয়ে হতে স্বাভাবিকভাবে একটু আমাদের দূরত্ব বাড়ে। কারণ বাড়ির লোকও, যেটা হয় আর কি, ও খুব পেছন পাকা, ওর সঙ্গে কেন ঘুরিস, প্রত্যেকের বাড়িতেই কিছু অবজেকশন থাকে। আর এটা খুব স্বাভাবিক, ওই বয়সে এই জিনিসটা অনেকেই মেনে নিতে পারে না। সবাই ভাবে ওর সঙ্গে মিশলেই মানে সঙ্গ দোষে খারাপ হয়ে যাবে ছেলে। হ্যাঁ, দেখো, যার ছেলে তার কাছে খুব ভালো, যার সন্তান তার কাছে খুব ভালো, পরের সন্তান খারাপ, এটা ন্যাচারাল। তো আমার বাড়িতেও এটা ব্যতিক্রম ছিল না, বা আমার বন্ধু বান্ধবদের জন্য ব্যতিক্রম ছিল না। তো এইরকমই একটা সিচুয়েশন যখন এরকম চলতে থাকে, তখন ও হঠাৎ করে বিয়ে টিয়ে করে। তারপরেও জামাইবাবুকে একটা চাকরির জোগাড় করে দেয়। আচ্ছা, এবং তখন ও জাস্ট সদ্য কলেজে ফার্স্ট ইয়ার, পাস আউটও করেনি, ফার্স্ট ইয়ার, মিড অফ দ্য সেশন। ও ওয়াটার রিসোর্সে চাকরি পেয়েছে এবং ওর পোস্টিং হয় হচ্ছে সবুজদ্বীপে। সবুজদ্বীপ বলে একটি জায়গা আছে, হুম, সেখানেও পোস্টিং হয়। আচ্ছা, সেখানে পোস্টিং হয় এবং ও তো বউ বাচ্চা নিয়ে খুব স্বাভাবিকভাবে যায়নি। তো ও বউ বাচ্চা সব ঢাকুরিয়াতেই থাকে, ওর নিজের বাড়িতে। ও ওখানে পোস্টেড। ওই ফ্রাইডে পর্যন্ত অফিস করে স্যাটারডে চলে আসে, আবার সানডে থেকে থেকে আবার সানডে ইভিনিং এ বেরিয়ে আবার মানডে থেকে অফিস জয়েন করে। আচ্ছা, তো এরকম চলছে চলছে চলছে। এর মাঝখানে যা মানে ওর ওয়াইফ বুঝতে পারে, মানে তৎকালীন যে ওয়াইফ, সে বুঝতে পারে যে ও আরেকটি কোনো মানে অ্যাফেয়ারেও জড়িয়ে রয়েছে। এবং সেটা কিছুদিন বাদে Affair? প্রমাণিত। হ্যাঁ, তার মানে আরেকটা অ্যাফেয়ারেও জড়িয়ে পড়ে। হুম, তো সেই মহিলা আবার উইডো, আচ্ছা, ঠিক আছে। তো অল্প বয়সে উইডো হয়, তার সঙ্গে জড়িয়ে পড়ে, ওরা একই অফিসে কাজ করতো। ওকে, তো এরপরে ওর ওয়াইফ জানতে পেরে সেই জায়গা থেকে ওকে রিকভার করে নিয়ে আসে, ওখান থেকে কোয়ার্টার ফোয়ার্টার সবকিছু ছাড়িয়ে ওর যেটা নিজের যে বাড়ি, ওর বাসস্থান, সেখানে ওকে রাখে। এর মধ্যে ও মাইনে তো প্রচুর টাকা পায়, সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়, প্রচুর টাকা মাইনে পায়। ও সাউন্ড সিস্টেমের বিজনেস শুরু করে, প্রচুর অ্যাম্প ট্যাম্প কিনে, তারপরে আবার ডিজাইন কোর্স করে, সেখান থেকে আবার মাচার বিভিন্ন রকম শো ফো করতে থাকে। সেখান থেকে গিয়ে বুস্তির আরেকটি মেয়ের সঙ্গে আলাপ হয়, মেয়েটির নাম রাধা। সেই মেয়েটি আবার ওর আগে দুজনের সঙ্গে এরকম মানে বিয়ে করে নিয়ে তাদেরকে ছেড়ে দেয়, সংসার করে তাদেরকে ছেড়ে দেয়, তার সঙ্গে ও জড়ায়। আলাদা। এইবার এইটা যখন ওর বাড়িতে জানাজানি হয়, তখন বিভৎস লেভেলের অশান্তি। মানে সে তো থানা, পুলিশ, মহিলা সমিতি হয়ে পাইপ বিবস্ত্র করে ওর বাড়ি থেকে ধরা পড়ে, কারণ পেছনের বাড়ির লোক কমপ্লেন করে ওই মেয়েটিকে, মানে ওর তৎকালীন দিনের যে ওয়াইফ, তাকে বলে দেয় যে তোমার হাজবেন্ড বাইরে থেকে লাস্ট 3-4 দিন ধরে আমরা দেখছি একটি মেয়ে ওর সঙ্গেই থাকছে। ও কিন্তু জানো না, ও বাপের বাড়িতে পড়ে রয়েছে রাগারাগি করে।
আর ওর মা আবার মামার বাড়িতে, মানে ওই মহিলা শাশুড়ি বা আমার ওই বন্ধুর মা, সুরজিতের মা, হুম। ও ওর মা আবার মামার বাড়িতে, কেউই কিছু জানে না, ও বাড়িতে ফুল এনজয় করছে ব্যাপারটাকে। তো এইটা যখন জানাজানি হয় তখন গিয়ে প্রায় বিবস্ত্র করে মারতে মারতে দুজনকে বাড়ি থেকে বার করে, এবং যে বার করে সেই যে থানা পুলিশ হয়, তারপরে ওরা পুরো পাড়া ছাড়া হয়ে যায়। আচ্ছা। মানে ওই রাধা বলে মেয়েটি এবং সুরজিৎ, প্রায় 1 থেকে 1.5 বছর। এবং এইটা হওয়ার আগে ওকে আমি একাধিকবার বুঝিয়েছি বিভিন্ন রকম ভাবে যে সুরজিৎ এটা করিস না, এটা করিস না। কারণ আমার একটা ডাকনাম আছে জ্যাঠা বন্ধু বান্ধবের, আমি খুব জ্ঞান দিই নাকি, লোককে খুব ভালো বোঝায়, জ্ঞান দিই, আচ্ছা। যেটা হয় আর কি। যার ভালো লাগে সে মানবে, যার ভালো লাগবে না সে মানবে না। তো তৎকালীন দিনে ওরাই আমাকে নামটা দেয় জ্যাঠা। ওকে। তারপরে সবকিছু কন্ট্যাক্ট বন্ধ হয়ে যায়, আমিও দূরে সরে যাই। তারপরে প্রায় 1 থেকে 1.5 বছর বাদে ওর বোধহয় ওই দিনকে কোর্টে কোনো হিয়ারিং ছিল, কারণ ওই তৎকালীন দিনে ওর যে মানে অ্যাকচুয়ালি যে প্রথম যে স্ত্রী, সে ওর নামে একটা কেস করেছিল, সেই Okay. কেসের হিয়ারিং ছিল। তো আমাকে প্রায় সকাল থেকেই ফোন করতে থাকে, আমি ফোন ইগনোর করতে 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 2:30 নাগাদ আমি ওর প্রথম ফোনটা ধরে জানতে পারি ওর সেদিনকে কোর্টে হিয়ারিং আছে, ও কিছুক্ষণের মধ্যেই ফ্রি হয়ে যাবে, হিয়ারিং এর প্রায় মুখে মুখে। এবং তারপরেও আমার সঙ্গে দেখা করতে চায় এবং ও মানে ইগারলি ওয়েট করছে আমার জন্য, আমার সঙ্গে দেখা ও করবেই। ওকে। তো আমি তখন ওকে বলি, দেখ আমি তো এখন অফিসে আছি, আমি এখন বেরোতে পারবো না, তো আমার বেরোতে 4টে 4:30 হবে, তারপরে আমি তোর সঙ্গে দেখা করতে পারি। তো 5টা থেকে 5:30 তখন হচ্ছে বর্ষাকাল, মানে জাস্ট নেমেছে, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে। তো আমি যখন প্রথম ওর সঙ্গে দেখা করি সেটা হচ্ছে দক্ষিণাপনে। ওকে। তো দক্ষিণাপনে আমি ঢাকুরিয়া দক্ষিণাপন, মধুসূদন মঞ্চের যে লাগোয়া যে ক্যাম্পাস। ওকে। ওকে। তো এখানে যখন আমি প্রথম যাই তখন গিয়ে দেখি ও একটা বটলের মধ্যে কিছু একটা মিশিয়ে অ্যাজ এ লিকার ও সেটাকে নিচ্ছে, ইনটেক করছে। তো আমি যখন গিয়ে জিজ্ঞেস করি এটা কি, তখন ও আমাকে যেটা বলে সেটা হচ্ছে তৎকালীন দিনে ও মানে ফাইন্যান্সিয়ালি ভাবে এতটা উইক হয়ে পড়েছে যে ও কোনো লিকার কিনে খাবে, সেটা ফরেন লিকার কেনার মতন ক্ষমতা নেই, সামর্থ্য নেই। একটা প্লাস্টিকের ব্যাগ, তার মধ্যে একটা ছাতা, কোর্টের কিছু পেপারস পত্র, তার মধ্যে জলের বটলে পাঞ্চ করো ওই জিনিসটা। সেটা হচ্ছে হোমিওপ্যাথি। গভর্নমেন্টের চাকরি কর। সব তো বন্ধ হয়ে গেছে, কেস করে দিয়েছে না, সাসপেনশনে চলে গেছে। তো ওকে। 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 বিজনেস ডাউন হয়ে গেছে। হ্যাঁ, এইবার পাড়াতে থাকতেও পারছে না, সব তো লক হয়ে গেছে। তো তখন আমি ওর সঙ্গে যখন কথাবার্তা হয়, তো আমি কিছুক্ষণ কথাবার্তা বলি, তো জানতে পারি হোমিওপ্যাথি ওষুধের মধ্যে কোনো একটা লিকুইড দেওয়া হয়, অ্যালকোহল টাইপস, যেটা নাকি জলের সঙ্গে মিশিয়ে খেলে সেটা মদের সমান নেশা দেয়। সেটা ওকে আমি খেতে দেখি দক্ষিণাপনে। তো আমি তো ওকে খুব বকাবকি করি, বারণ করি, তারপরে আমি নিজে পয়সা দিয়ে ওকে কিনে টিনে দিই সবকিছু। আমার ঠিক আছে চ, তোকে এখানে খেতে হবে না, তুই আমার পাড়ায় চ। আমার পাড়া গোলপাক তুমি জানো, কাকুলিয়া। তো আমি ওকে নিয়ে আসি, অনেক রাত্রির পর্যন্ত খাওয়া হয়, প্রায় 12:30 1টা পর্যন্ত। তো তারপরে একটা সময় প্রচুর ভেতরে পুরনো কথা তো বেরোচ্ছে, আমারও রাগ আছে, সেটা বার করছি, তখন কেন শুনলি না, এখন কেন এগুলো আমাকে বলছিস, কারণ ও তো পুরনো কথাগুলো সব বলছে। আর বারবার করে আমার মায়ের সঙ্গে দেখা করতে যাচ্ছে, আর আমি কোনোভাবে আমার মায়ের সঙ্গে দেখা করতে দেবো না, কারণ আমার মা পুরো একদম নেগেটিভ ভাবে নিয়ে নিয়েছে, যে নিজের ছেলের মতন ভালোবাসতো, সে ওর মুখই দেখবে না আর কোনোদিন সেই মানুষটা। তো তো দেখা করবেই রাত্রিবেলা, আমি ওকে দেখা করতে দেবো। আমি বললাম, ঠিক আছে চ, অনেক কিছু হয়েছে, পরে হবে। এবং তার মাঝখানে কথা বলতে বলতে আমি 2-3 চড় মেরে দিয়েছি ওকে, রাগে। হ্যাঁ, ফ্রাস্ট্রেশনে, যে এখন কেন আফসোস করছিস, তখন তো বারবার করে বলেছিলাম, তখন আমাকে জ্যাঠা বললি, অনেক কিছু বললি, চলে গেলি, কথাবার্তা বললি না। এবং ওই যে 1 থেকে 1.5 বছরের যে গ্যাপ, তার মাঝখানে এই যে সেকেন্ড যে রাধা বলে যে মেয়েটার সঙ্গে জড়ায়, বস্তির মেয়েটা, তার সঙ্গে থাকেনি শুধু, তার সঙ্গে আবার একটা কন্যা সন্তানের জন্ম দিয়েছে। একদম। তো তখন তো কান্নাকাটি করছে যে আমি পুরোনো জীবনে ফিরতে চাই, প্রথম বউয়ের সঙ্গে থাকতে চাই। আর যেটা হয়, একটা তুমি লেভেল থেকে আরেকটা লেভেলে চলে গেলে না, দুটো লেভেলে কিছু ডিফারেন্স থাকে, সেই দুটোকে অ্যাকুমুলেট করা পসিবল না। আপার লেভেল আপার থাকে, লোয়ার লেভেলটা লোয়ারই থাকে। তো ও তো অনেক কিছু বলছে, আমারও মাথা গরম হচ্ছে, তখন তো অনেক কিছু হলো টলো। তো আমি চত্বর মেরে কান্নাকাটি করছে, আমাকে জড়িয়ে ধরে, আমার ভুল হয়ে গেছে, এই করেছে ওই করেছে। তো প্রায় রাত্রিবেলা 1:30-1:45, তখন আমি বললাম, ঠিক আছে চ বাড়িতে চ, ওকে বাড়িতে নিয়ে যেতে চাইছো, বাড়িতে যাবে না। কেন, কি হয়েছে? কারণ হচ্ছে সেই যে ঘটনাটা ঘটেছিল পাড়ায়, যে মহিলা সমিতি ফমিতি সব এসে থানা পুলিশ হয়েছিল, তারপর তো ওকে বলে দিয়েছিল পাড়ায় ঢুকলে তোকে মেরে দেবো, পাড়ার লোকেরা। কারণ ভদ্রসভ্য পাড়া তো ওই ধরনের মানে কুৎসিত কোনো ব্যক্তিকে পাড়ায় থাকতে দেবে না। তা আমি ওকে বলি, ঠিক আছে 1-1.5 বছর কেটে গেছে ঘটনা, তুই বাড়িতে ঢোক, এখন আপাতত কিছুদিন বাড়ির লোককে মুখ দেখাবি না,
যা করবি রাতের অন্ধকারে করবি, আমি আসছি, আমি আস্তে আস্তে সবার সঙ্গে কথাবার্তা বলে যতটা পারি ম্যানেজ করে দেবো। ওকে। আমাকে ছেড়ে দিয়ে জাস্ট বাড়িতে ছেড়ে দিয়েছে। আর ওর ওই প্লাস্টিক ছাতা পাতা না আমার সব স্কুটির সামনে হুকের মধ্যে ঝোলানো ছিল। আচ্ছা। হুম হুম। তোকে তো আমি ছেড়ে দিয়েছি, ছাতাটা ওকে দেওয়া হয়নি, ছাতাটা আমার গাড়ির মধ্যেই রয়েছে। আমি এসে স্কুটিটাকে পার্ক করে দিয়েছি, মানে পার্ক করবো, ঠিক সেই সময় দেখছি আমার ফোনটা আবার বাজছে। দেখছি ওই ফোন করেছে, সুরজিৎ। মানে কি হয়েছে রে? এই তো তোকে ছেড়ে দিলাম। না আমাকে একটু নিয়ে যাবি? হ্যালো, কোথায় যাবি? বলছে আমার একটু খেতে ইচ্ছা করছে। আনাম না এখন হবে না। বলছে না নিয়ে চল না প্লিজ, আমার ভালো লাগছে না, নিয়ে চল। আমি তো তোকে কোনোদিন বলি না। এবার আমি তো তখন ভাবছি এত রাত্রে ঢুকিয়ে দিয়ে এসছি, আবার বার করবো, 5 জনের চোখে পড়বে, মানে আরো গরম হয়ে যাবে জিনিসটা। হুম তা আমি ওকে বললাম না তুই বাড়িতে থাক, যাবে কালকে সকালবেলা। হুম। পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে অফিস চলে গেছি। 10টা সাড়ে 10টার সময় আমার একটা বন্ধু সৌরভ বলে কসবাতে থাকে, ও হচ্ছে আমার সুরজিতের সব কমন ফ্রেন্ড। ওকে। ও আমাকে প্রথম ফোনটা করে আমাকে বলে খবর পেয়েছিস কিছু? মানে কি? বললো একটা দুর্ঘটনা ঘটে গেছে। মানে কি হয়েছে? বললো সুরজিৎ গলায় দড়ি দিয়েছে, বডি নিয়ে গেছে লোকাল পিএস। আচ্ছা। কি বলছিস? বলছে হ্যাঁ রে, ওর বাড়িতে যেতে হবে, ওর বাড়ি থেকে আমার বাড়িতে ফোন করেছিল, ওর মা পাগল হয়ে গেছে, এখনই যেতে হবে ওর বাড়িতে। বলছে আমি এখন অফিসে আছি। বলছে তুই বেরো। আমি বলছি ঠিক আছে আমি আসছি। তুই ইয়ার্কি মারছিস আমার সঙ্গে? ইয়ার্কি মারছিস না তো? বলছে না না এই ঘটনা নিয়ে কেউ ইয়ার্কি মারে, আমি তোকে বলছি তুই আয়, তুই আয়। আমার না পায়ের তলা থেকে মাটি সরে গেছে। হুম। আমি ভাবছি যে ছেলেটা কালকে অত রাত্রি পর্যন্ত ছিল, আমার সঙ্গে কথা বললো, সেকেন্ড টাইম আবার ফোন করলো, বললো বাড়ি থেকে নিয়ে যেতে, তাকে নিয়ে যেতে পারলাম না। যাক, বাড়িতে যখন গেছি, গিয়ে যখন সবকিছু শুনছি, লোকাল লোকজনের থেকে যখন সবকিছু শুনছি, তখন শুনছি যে ঘরটায় ও এবং ওর ওয়াইফ থাকতো, মানে ফার্স্ট যে ওয়াইফ যার একটা পুত্র সন্তান ছিল, হুম। যে ঘরটায় থাকতো সেই ঘরেই ও সেই রাত্রিবেলা ঢোকে, ঘরে যায়। রাত্রিবেলার যে সেকেন্ড ওয়াইফ যার একটা কন্যা সন্তান হয়েছিল, রাধা, হুম হুম। রাধাকে ও সেই রাত্রিবেলা ফোন করে। হঠাৎ করে ও ড্রিং বিং করে কোনো রকম ভাবে ইচ্ছা হয় যে ওর মেয়ের মুখ দেখবে একবার, আচ্ছা। সেটার জন্য ফোনটা করে রাধাকে। এবং রাধাকে যখন ফোন করে, রাধা সেটাকে ডিক্লাইন করে এবং ওদের আচ্ছা। মধ্যে কিছু কথা কাটাকাটি হয়। সেই রাগে ও দেয়ালে হ্যাং করে যায়, কোনো দেয়ালে? ফ্যান ট্যানা নয়। হ্যাঁ, এটা আমি তোমায় ক্লারিফাই করে দিচ্ছি। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি পুরোনো দিনের বাড়ি তো, 3 তলা বাড়ি। ওদের গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে তোমার টেনেন্টকে দেওয়া, অনেক বছরের পুরোনো টেনেন্ট, তারাই থাকছে। প্রথম ফ্লোরটা মানে ফার্স্ট ফ্লোর যেটাকে আমরা বলি, যদি স্ট্রেট 3 বিল্ডিং ধরো তাহলে 3 তলা বাড়ি। গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, যেটা 3 তলা বলতে পারবো, 2 তলা। তো প্রথম Second গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, প্রথম গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে টেনেন্টকে দেওয়া। তার উপরের ফ্লোরটা হচ্ছে টোটাল ফ্লোরটা ওদের, যেখানে 3খানা বড় বড় রুম, একটা কিচেন, লাগোয়া একটা টানা পুরোনো দিনের ব্যালকানি বা বারান্দা যেটাই বলো, আর তার কর্নারে বাথরুম এবং অ্যাটাচ কিচেন। ঠিক আছে। আচ্ছা। আর একটা সরু ফালি আছে ছোট্ট, সেটা হচ্ছে ঠাকুর ঘর। সেটা তো দরজা থেকে তুমি মেন ডোর থেকে ঢুকেই বাঁদিকের যে বড় ঘরটা, তার মধ্যে। ওকে। তো এইবার তো এই সমস্যা হয়। তো হওয়ার পরে এইগুলো যখন হয় তখন আমরা যাই, গিয়ে জানতে পারি। আমি তখন আমার খুব ডাউট হয় যে দেয়ালে মানুষ হ্যাং করে কি করে। হুম। তো বলছে জামার হুক। বলছি জামার হুক জামা? যেই বলেছে, হ্যাঁ, জামা কাপড় ঝোলানোর যে পুরোনো দিনের ব্র্যাকেট লাগাতো। আচ্ছা। অ্যাকচুয়ালি এখন যেরকম আমরা সেই অ্যালুমিনিয়ামে দেখবে ছোট ছোট ইউ করা 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 কাঠির একটা লম্বা ব্র্যাকেটের সঙ্গে অ্যাটাচ করা, দেওয়ালের সঙ্গে বোল্টিং করা যে মালগুলো, সেটা নয়। পুরোনো দিনে কি হতো, ফ্যানের হুকের মতন গজাল বলতো, হুম হুম। গজালকে বেঁকানো থাকতো। হুম। এবং সেটা অনেক মোটা, কারণ পুরোনো দিনের ওয়াল মানে তো 10 ইঞ্চি 20 ইঞ্চির ওয়াল। তো সেই ওয়ালের মধ্যে ঢুকিয়ে জাম করে দেওয়া হতো, মানে ওটা ধরে তুমি জিম করতে পারবে এরকম। আচ্ছা আচ্ছা। আর সেটা দেয়ালের থেকে, যেহেতু পুরোনো দিনের লোকেরা একটু লম্বা চওড়াই তো হতো, হুম। তো ওদের যে হাইটটা থাকতো সেই হাইটটা যথেষ্ট উঁচু, মানে একটা লম্বা লোকই হাত পাবে জামা কাপড় ঝোলানোর জন্য, একদম প্রপার হুক টু হুক। হুম। আর ছোটখাটো হাইট থাকলে তাকে কলারটা একটু হাত থেকে জামাটা একটু উঁচিয়ে ঝোলাতে হবে, হুকে হাইট পাবে না, জামাটা লাগাতে পারবে। হুম হুম। সেইটুকুনি যে গ্যাপ, তার মধ্যে নাইলন, যে ব্যাগের যে নাইলন স্ট্র্যাপ, হুম হুম। সেই নাইলন স্ট্র্যাপ ওটার মধ্যে পেঁচিয়েছে। কারণ ফ্যানে তো হাত পায়নি, সিলিং হাইট তো অনেক বেশি, পুরোনো দিনের বাড়ি। হুম হুম। তারপরে নেশা করেছিল। তারপরে নেশা করেছিল।
সেইটার মধ্যে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে গেছে, এবং ঝুলতে ঝুলতে সকালবেলা যখন ওর বডি লোকাল পিএস রিকভার করে, তখন পায়ের বুড়ো আঙুলটা জাস্ট ফ্লোরের মধ্যে ঠেকে গেছে। মানে নাইলন স্ট্রিং তো, নাইলন স্ট্র্যাপ, ওটা আস্তে আস্তে লম্বা হতে 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 বডি ওয়েটটা ফুল নিয়ে নিয়েছে, তো লম্বা হতে হতে ওর পাটা ঝুলিয়ে দিয়েছে। মানে নর্মাল টাইমে যদি ওটা থাকতো তাহলে হয়তো ও মরতো না। আচ্ছা, কিন্তু বডিটা জাস্ট ঝুলতে ঝুলতে বুড়ো আঙুলটা জাস্ট এরকম টাচ করে রয়েছে। প্যাথেটিক। তো যাই হোক, এইগুলো সব গেছে। তো যাওয়ার পরে হঠাৎ করে কিছুদিন বাদে কমপ্লেন আসতে আরম্ভ করেছে। প্রথম কমপ্লেনটা করে হচ্ছে জেঠুর বাড়ি থেকে। আর যেহেতু জেঠুর অপঘাতে ওপরে মৃত্যু, ওর ওপরের ফ্লোরটা, মানে ওদের ওপরের ফ্লোরটা, ওটাই লাস্ট ফ্লোর, তার উপরে ছাদ। ওকে। তো জেঠুরা প্রথম কমপ্লেন করতে থাকে, সেটা কি না, ওখান থেকে আওয়াজ আসছে, সুরজিতের ঘর থেকে আওয়াজ আসছে, রাত্রিবেলা কেউ কাঁদছে। পেছন দিকের ফ্ল্যাটের বক্তব্য হচ্ছে রাত্রিবেলা কেউ দরজা থাবড়ায়, বিশেষ করে অমাবস্যার দিনগুলোতে দরজা কেউ থাবড়ায়, কান্না করে ভেতর থেকে, বিভিন্ন ধরনের স্ক্র্যাচেস এর সাউন্ড আসে, কিন্তু খুব অদ্ভুত ভাবে পাশের ঘরটাতেই ওর মা থাকে। মানে তিনখানা যে বলছি বড় বড় যে রুম, মানে তুমি কোনো, মানে এখনকার যেরকম ফ্ল্যাটে 2 BHK ফ্ল্যাটে তুমি আমরা বলি না একটা মাস্টার বেডরুম, একটা নর্মাল বেডরুম, মানে মাস্টার বেডরুমটা বড়, আর পুরোনো দিনের বাড়ি তো সব কটা একই রকম সাইজ। তো তিনখানা রুম, মেইন ডোর থেকে ঢুকে প্রথম বাঁ দিকে হচ্ছে যে রুমটায় ও থাকতো, তার সঙ্গে লাগোয়া ওই যে ছোট্ট যে 1 জায়গা যেটা ঠাকুর ঘর হিসেবে ইউজ করতো, তারপরে হচ্ছে টানা ব্যালকনি, তার পাশাপাশি দুখানা রুম। মিডিলের রুমটা কাকিমা থাকে, তার পাশের রুমটাও দাদা থাকতো, যেটা পরবর্তীকালে স্টাডি রুম হিসেবে কনভার্ট করে দেওয়া হয়। ওখানে কম্পিউটার থাকতো, আমরা গিয়ে গেম ফেম খেলতাম, সবকিছু করতাম। আর তো ওই যেহেতু দাদা বাইরে চলে গেছে, দিল্লিতে বিয়ে করে চলে গেছে, তো ওই রুমটা খালি। আচ্ছা, এইবার ওই মিডিলের রুমটা কাকিমা থাকে, আর একদম দরজা থেকে উঠেই বাঁ দিকের রুমটায় ও থাকতো, যেখানেও সুইসাইডটা অ্যাটেম্প করে। এবার ওই রুমটায় প্রবলেম, অথচ কাকিমা তার পাশের রুমটায় থাকে, গা লাগানো রুম, কিন্তু কাকিমা কিছু পায় না। আর যত দিন যাচ্ছে কাকিমা একটু অস্বাভাবিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে কাকিমা কথাবার্তা খুব কম বলে, মাঝে মধ্যে রান্না করলে খায়, মাঝে মধ্যে রান্না ইচ্ছা করে না, রান্না করে না, খায়ও না পুরো দিন। জানলা থেকে অদ্ভুত ভাবে তাকিয়ে থাকে, কাকে দেখে, মনে মনে কিছু কথাবার্তা বলে। তো এইটা যখন হয় তখন আমাদের কাছে কথাবার্তা আসে, তখন আমি এবং ওই আমার যে সৌরভ বলে বন্ধুটি, এবং কাকিমা তো আমাদেরকে, হ্যাঁ কমন ফ্রেন্ড, আমরা তো একদম ছোটবেলা থেকে আসা যাওয়া ছিল, এপার ওপার, মাঝে মধ্যে আমার বাড়িতে থাকতো, আমি এসে ওর বাড়িতে থাকতাম, মানে আমরা থাকতাম, পার্টি ফার্টি করতাম। তো যখন এই কথাটা শুনি, ওর দিদি প্রথম বলে, তো আমরা বলি তাহলে একদিন বাড়িতে যাই, গিয়ে থাকবো, দেখবো কি হয়েছে। বলো থাকবি তোরা, যদি কিছু প্রবলেম হয় আমি যা হবে দেখে নেবো। মানে অস্বাভাবিক জিনিসপত্র পাওয়া শুরু হয়ে গেছে বাড়িতে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এবং আমি তোমাকে তার আগে একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করি। সেটা হচ্ছে আমি তারাপীঠের কথাটা তোমাকে বলেছিলাম, মনে আছে? হ্যাঁ, তারাপীঠের যে ঘটনাটা ছিল, যে আমাদের যে সাধু বাবার সঙ্গে দেখা হয়েছিল, কথাবার্তা হয়েছিল। হ্যাঁ, মানে যার ছুটেই তোমার ওই মায়ের দর্শনটা। হ্যাঁ, তারপরে না আরেকবার আমি যাই তারাপীঠে, এবং সেইবারও কৌশিকী অমাবস্যা, সেইবার গিয়ে ওনার সঙ্গে দেখা হয়েছিল, এবং উনি আমাকে দেখে না পুরো মানে খুব আপ্লুত হয়েছিলেন, যে তু বেটা ইতনা দিন বাদ कैसे है तू तो बदला है नहीं बिल्कुल। তো অনেক কিছু কথাবার্তা হলো, আমি বাংলাতেই বলছি, এখন হিন্দিতে আমি যাচ্ছি না কনভারসেশনে, আমি বাংলাতেই বলছি বোঝার সুবিধার জন্য, যেহেতু চ্যানেলটা পুরো বাংলা। তো যখন কথাবার্তা হচ্ছে তখন উনি আমাকে বললেন, তুই আসবি আজকে, তোকে একটা ভালো জিনিস দেবো। বললো তোর মধ্যে আছে, তুই কিছু জিনিস পাবি। তাহলে আমার মধ্যে কি আছে? বললো তুই বুঝবি না, তুই আসবি, আজকে আসিস না, আজকে পুজো টুজো মিটে যাক, কালকে তুই থাকবি তো? আমি বললাম কালকে তো আমরা সকালবেলা আমার বেরিয়ে যাওয়ার কথা, আমাদের সকালবেলা। বললো না, সকালে যাস না, কালকে দিনটা থেকে যা, তোকে কালকে একটা ভালো জিনিস দেবো, কালকে থেকে যা, পরশু দিন চলে যাস। ওকে। তো আমি বললাম তাহলে কি দেবেন, কখন আসবো? বললো কালকে আয়, 4টের পর আয়। তো যথারীতি আমি গেছি ওনার কাছে। আমি যেতেই না উনি আমাকে বললেন যে তোর কিছু হবে। বললাম কি হবে? 12টা বেজে যাবে নাকি? আমি যেরকম মজা করি, 12টা বেজে যাবে নাকি? বলছে ভরসা রাখ মায়ের উপরে বেটা, ভরসা রাখ। বললাম ঠিক আছে, ভরসাই রাখবো, কি দেবে? তো দেখলাম আমাকে লাল কাপড়ে একটা জিনিস বাঁধা কিছু জিনিসপত্র দিল,
একটা লাল কাপড়ের মধ্যে পুটলি করে বাঁধা, মানে শালুর মধ্যে? শালু না, ঠিক একটা চেলি কাপড়, লাল চেলি কাপড়। আচ্ছা শালু কাপড় তো মোটা হয়, চেলি কাপড় জাল জাল টাইপের কাপড়। আচ্ছা সেটা 2-3টে পার্ট করে তার মধ্যে কিছু জিনিসপত্র বাঁধা, একটা গোল পুটুলি মতন। হুম। বললো এটাকে নিয়ে গিয়ে তুই বাড়িতে সিংহাসনে রেখে দিবি, রোজ ধূপধুনো দেখাবি, মায়ের থানে রাখবি, রোজ ধূপধুনো দেখাবি, তোকে এটা অনেক দূর পর্যন্ত কাজ করবে, তুই অনেক কিছু পাবি। তো আমি বললাম তাহলে এটা নিয়ে চলে যা। বলে বস, কিছু হয়নি এখন। বসে আমার ঠিক কপালের মাঝখানটা, মানে আমাদের যে দুটো ভ্রু যেখানে জয়েন্ট হয়, আমরা যেটাকে থার্ড আই পোর্শন বলি বা পজিশন, সে থার্ড আই জায়গাটা না চেপে বুড়ো আঙুলটা দিয়ে চেপে ধরলো, ধরে একটা কিছু মন্ত্রফন্ত্র বলে ফু দিলা। যখন বুড়ো আঙুলটা ধরে রয়েছে, আমরা খুব গরম ফিল করছি আমি। দিয়ে বললো যা, তোকে যা দিয়ে দিয়েছি তুই পরে বুঝতে পারবি। বলে আমাকে তখন কিছু মন্ত্রফন্ত্র বলে দিল, বললো এগুলোকে পড়বি রোজ, যেগুলো আমি এখনো পড়ি। আমার বলা বারণ, কিন্তু আমি পড়ি। এটা কোন সালে হয়েছিল? আমি তোমাকে বলছি 17 ওই জুন জুলাই মাস ধরে, মানে বর্ষাকালটা। এবার সেবারও আমি গিয়ে ফল টল এরকম কিনে দিয়েছিলাম, সবকিছু করেছিলাম। আমার নিজেরও ভালো লাগছে না যে আমাকে এতদিন বাদে চিনতে পেরেছে, এসব কিছু হয়েছে, কারণ এটা সাধক মানুষ। ওনার তো অনেক বয়স ছিল, তুমি যখন লাস্ট দেখলে তখনই হয়তো বলেছিলে। হ্যাঁ, তো তখন ওই রকম তো গেছি, ওই রকম গিয়ে তো আমাকে এগুলো দিল সব, বললো তুই এবার বুঝতে পারবি, বলে এগুলো মনে মনে রাখবি, আর তো অনেক কাজে দেবে এটা, তুই পরে বুঝতে পারবি। এইটা আমাকে একটা সুপার ন্যাচারাল কিছু পাওয়ার, যেটা আমাকে প্রোভাইড করা হয়েছিল, তন্ত্র মতে কিছু জিনিস, স্পিরিচুয়াল পাওয়ার কিছু বলতে পারো, যেটা আমাকে উনি গিফট করেছিলেন, যেটার জন্য আমি অনেক কিছু ডিটেক্ট করতে পারি, বুঝতে পারি, ধরতে পারি, ঠিক আছে। কিন্তু আমাকে একটা কথা বলে দিয়েছিল যে তোকে যেটা দিলাম অকারণে ইউজ করবি না, ব্যবহার করবি না। আচ্ছা। তাহলে তোর ক্ষতি হবে আর এই পাওয়ারটা শেষ হয়ে যাবে। আমি যে বলছি, তুমি এখানেও দেখবে যে এই ঘটনাটা যখন তুমি তোমার চ্যানেলে আপলোড করবে না, তখনও দেখবে 100 লোকের মধ্যে দেখা যাবে 40-60% লোক মানছে, বাকি 40% লোক বিশ্বাস তো করবেই না, উল্টে এমন এমন কিছু মানে কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলবে, যখন না নিজেকে তোমার মনে হবে যে তুমি কেন করলে, বলার দরকার ছিল না, নিজেকে খুব ছোট লাগে। তুমি কি চাও এটা আমাদের এই রেকর্ডিংটাতে থাকুক, না আমি কাট আউট? না না, দাও দাও দাও, ডেফিনেটলি। তোমার অসুবিধা নেই তো কোনো? না 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 না, দাও। যাই হোক, আমি এবার আস্তে আস্তে টপিকে ঢুকছি। সেটা হচ্ছে ওখানে যেটা প্রবলেম হচ্ছিল মেইনলি পেছনের, মানে ওর ঠিক মানে যে বাড়িটায় সুরজিৎ থাকতো, ওদের পেছন দিকে একটা ফ্ল্যাট হয়েছিল, মানে পুরোনো প্রপার্টি, সেটা প্রমোটার পরে ডেভেলপ করে এটা ফ্ল্যাটে কনভার্ট করে দেয়, এবং তার যে ফার্স্ট ফ্লোরের রুমটা, ওই তোমার সুরজিতের যে রুমটা, ওই দুটো না একদম সামনাসামনি, মানে মাঝখানে হয়তো খুব বেশি হলে 6 ফুটের একটা ডিস্টেন্স আছে দুটো বিল্ডিং এর পাশাপাশি। তো প্রথম ওরা যেটা পায় সেটা হচ্ছে, ওরা বলে প্রত্যেকটা অমাবস্যার রাত্রিরে ওই ফ্ল্যাটের ভেতর থেকে একটা কান্নার শব্দ আসছে, কেউ কাঁদছে। ফ্ল্যাট না বাড়ি? ফ্ল্যাট থেকে শুনছে ওদের বাড়ি। ওকে। সুরজিৎদের তো বাড়ি, পেছনেরটা ফ্ল্যাট, ফ্ল্যাটের লোকরা শুনছে যে ওই বাড়িটার ওই রুমটা থেকে, সুরজিতের রুম থেকে প্রত্যেক অমাবস্যার রাত্রিরে কিছু নকিং সাউন্ড আসছে, মানে কেউ দরজা বলছে, সরি, জানলার ভেতর থেকে অ্যাজ ইফ কেউ মানে খুব জোরে জোরে থাপড় মারছে খোলার জন্য, কিছু কান্নার শব্দ, এবং কিছু অদ্ভুত স্ক্র্যাচের সাউন্ড, মানে উডের উপরে যদি কেউ ধারালো নখ নিয়ে কেউ স্ক্র্যাচ করে কন্টিনিউয়াসলি, আঁচড় কাটে, তার যে সাউন্ড, এটা ওরা পাচ্ছে, এবং এটাই ওরা খুব ভয় পাচ্ছে, মানে এটা বেশ মানে রাতের দিকেই হচ্ছে। তো এইসবের পরে তো আমরা ওর দিদির সঙ্গে কথাবার্তা বলি, ওর দিদিও বলে যে এরকম প্রচুর লোক কমপ্লেন করছে, কি করা যায়। এইদিকে ওর দিদিরা না নাস্তিক, মানে ওই শ্রাদ্ধ শান্তি করিয়ে দিয়েছে ভাইয়ের, ওই পর্যন্ত শেষ, তার বেশি যে আর কিছু করবে, কোনো পুরোহিতের সঙ্গে কথাবার্তা বলবে, এটাই ওরা ঠিক উৎসাহী নয়। তো যখন আমাদেরকে বলে, আমরা তো মানে আমাদেরকে না, আমার সঙ্গে কথা, আমি ওটা গিয়ে সৌরভকে বলি যে এরকম এরকম ব্যাপার, তাহলে চল না একবার গিয়ে থেকে দেখে আসি কি হয়েছে। তো সৌরভ প্রথমে ভরসা পায় না, তারপর আমরা যাই, কাকিমাকে বিভিন্ন রকম ভাবে ম্যানেজ করি, করে বলি, তারপরে শনিবার দিন রাত্রি। অ্যাকচুয়ালি আমি তোমাকে এখানে আরেকটা ইনফরমেশন শেয়ার করে রাখি, সেটা হচ্ছে আমি যে দাদুর কথা বলেছিলাম মনে আছে, ওই দাদুর কথা ছাড়া, হ্যাঁ আগের ঘটনাতে, ওই দাদুর কথা ছাড়া কিন্তু আমি কিছু করি না, এবং এইটাও আমি দাদুকে জানাই।
দাদু আবার আমাকে কিছু জিনিসপত্র রেডি করে দেন, আর আমাকে বলেন এগুলোই করবে তোমরা, এগুলোর বেশি কিছু করবে না, এইগুলোই যদি তুমি কোনো পজিটিভ রেজাল্ট পাও তাহলে আর ওখানে কিছু ঘাটাঘাটি করবে না, চুপচাপ বেরিয়ে আসবে, যত রাত্রির হোক বেরিয়ে আসবে, আচ্ছা বেরিয়ে অন্য কোথাও থাকবে বা নিজেদের বাড়িতে চলে আসবে। তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে পুরোটাই হচ্ছে তান্ত্রিক রিচুয়ালস, সেটা করে ওটাকে ক্লিয়ার করতে হবে, তার আগে কিছু করা যাবে না। তো এটা করে তো প্রথম যেটা রিচুয়ালস আমি ফলো করি সেটা হচ্ছে শুকনো লঙ্কা পোড়ানো, যেটা আমি তোমাকে এর আগেও বললাম, কাকিমাকে বলেছিলাম। বলতে শুকনো লঙ্কা পোড়ানো বলতে 7টা শুকনো লঙ্কা, কিছু কালো সর্ষে আর কিছু রসুনের খোসা, 3 থেকে 7 বার যে বাড়িতে যে কেউ থাকুক, মানে ওই বাড়িতে বাসস্থানকারী যে ইদার ফিল করছে বা ফিল করছেন, যে কোনো একজন ফ্যামিলি মেম্বারের অ্যান্টি ক্লক ওয়াইজ মাথা থেকে পা পর্যন্ত 7 বার ঘুরিয়ে সেই জিনিসটাকে পুড়িয়ে দিতে হবে। বা কাকিমার কাছে যখন শুকনো লঙ্কা চেয়েছি, কাকিমা খুব গরম খেয়ে গেছে, সে অন্যরকম কথাবার্তা বলছে, তার আগে খুব ভালো কথাবার্তা বলেছে, কাকিমা তো চাই না ওটা হোক। এবার তো কাকিমাকে বিভিন্ন রকম ভাবে ম্যানিপুলেট করেছে, মিথ্যা কথা বলেছি যে আমার যকৃতে প্রবলেম আছে, আমার যকৃতে মানে হিট হয় না, যে কারণে আমাকে ডাক্তার শুকনো লঙ্কা খেতে বলেছে রাত্রিবেলা করে, বিভিন্ন রকম মানে যত রকম মিথ্যা কথা বলা যায় আননেসেসারি মিথ্যা কথা বলেছে বলে কোনো রকম ভাবে, কারণ আমি জানি কাকিমা স্বাভাবিক মেন্টালিটিতে নেই। তো বলে কাকিমা কিছুটা রাজি হয়। এবার তো ঘোরাতে হবে, 7 পাক ঘোরাতে গেলে তো জেনে যাবে। এবার কাকিমা তৎকালীন দিনে একটা প্রবলেম হচ্ছে, কাকিমা বসে বসে ঘুমিয়ে পড়ে যে কোনো জায়গায়, সে চেয়ারে বসে আছে, ব্যালকনিতে বসে আছে, বাড়ির বেডে বসে টিভি দেখছে, মাঝে মধ্যে ঝিমিয়ে পড়ে না ঘুমাতে আরম্ভ করে, একদম নাক ফাক ডাকতে আরম্ভ করবে বসে বসে। তা আমি ওরকম কথাবার্তা বলছি আর আমি খালি ওয়েট করছি কখন কাকিমা ঘুমাবে। তার মধ্যে কাকিমা চেয়ারে ঘুমিয়ে পড়েছে, 7 বার ঘুরিয়ে নিয়ে আমি সৌরভকে বলছি চ কিচেনে চ, মালটাকে জ্বালাবো। তো সৌরভ বলছে এগুলো কি করছিস, তুই চল না, তারপরে যা হবে হবে। এবার আমরা তো থাকবো বলে সুরজিতের যে রুম সেখানে বিছানা পিছানা সব করা হয়ে গেছে, ওখানেই ঘুমাবো ওই খাটে। খারাপও লাগছে, পুরোনো জিনিসপত্র ছবি টবি চারপাশে লাগানো সব চোখে পড়ছে, ছোটবেলার ছবি টবি সব চোখে পড়ছে, মিউজিক সিস্টেম আমার থেকে কিছু ক্যাসেট নিয়ে এসেছিল যেগুলো আমাকে পরবর্তীকালে ফেরত দেয়নি, শুনতো ওগুলোকে, সব সাজানো, বই ল্যাপটপ সব রাখা, খারাপ লাগছে। তো যখন লঙ্কাটা পোড়াতে গেছি ওটা 1 ফোঁটা গন্ধ পাইনি। কি গন্ধ পাও না, তোমাকে যদি সিঙ্গেল আমি শুকনো লঙ্কা একটা তোমার ওভেনে তুমি ফেলো, বা তুমি কালকেই ট্রাই করে দেখো না, শুকনো লঙ্কা তুমি গন্ধে তুমি দাঁড়াতে পারবে না। 7-7টা শুকনো লঙ্কা, অতগুলো কালো সর্ষে, রসুনের খোসা, কিন্তু বিন্দু মাত্র কোনো গন্ধ নেই, অ্যাজ ইফ কাগজ পোড়ানো হচ্ছে। আচ্ছা, তো যাই হোক এটা করেছি, করার পরে আমি ওকে বললাম চ এবার ঘুমাতে যাবো। তার মানে ব্যাপারটা হচ্ছে নজর আছে একটা খুব বাজে রকম। হ্যাঁ, ও এক্সিস্ট করছে ওখানে, সেটা আমি পরে আসছি, এটা ক্রমশ প্রকাশ্য। তো এগুলো হলো, হওয়ার পরে আমি বললাম চ ঘুমাতে যাবো। কম্পাস নিয়ে ফ্লোরে রেখেছি, ম্যানুয়াল কম্পাস, কম্পাস বাই 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 করে ঘুরছে, তখন বাজে রাত্রির প্রায় 1:30টা। আমি দেখে কম্পাসটাকে তুলে উল্টো করে রেখে দিলাম, কারণ সৌরভ তো ভয় পেয়ে যাচ্ছে, সৌরভ ভাবছে আমি কি করছি এগুলো। আমি যে কেন করছি ওকে তো বলে নিয়ে যাইনি, ওকে তো জাস্ট আমি নিয়ে গেছি আমার সাথে থাকবে, আমাকে একটু ভরসা দেবে আর কি। একা রাত্রিবেলা তো ওই রুমটা থাকা মানে শোচনীয়। তোমাকেও যদি থাকতে বলে, তোমাকে কেন, যে কোনো নর্মাল লোককে থাকতে বললে সে থাকবে না। তুমি তো প্যারানর্মাল অ্যাক্টিভিটি ছেড়ে দিয়েছিলে, ঠিক আছে? এটা আমি হেল্প করতে গেছিলাম। হ্যাঁ, আমি সেটা বলছি, ইনস্ট্রুমেন্টস গুলো করেছিল যে বেঁচে দিয়েছো, ঠিক আছে? তুমি কি আবার রিপারচেজ করেছো বা কিছু করেছো? না, রিপারচেজ না, কম্পাসটা বহু পুরনো অ্যাকচুয়ালি, কম্পাসটা হচ্ছে আমার দাদুর আমলের। তো আচ্ছা, যেগুলো দামি যে গেজেটস যেগুলো, সেগুলো সব বেচে দিয়েছিলাম। ওকে, কম্পাসটা ছিল, আর কিছু কিছু জায়গায় কি বলতো আমার এগুলো লাগেও না বলতে গেলে আসছে, কারণ ওই যে তারাপীঠের যে ঘটনা, ওটার পর থেকে আমি অনেক কিছু এমনি নর্মালি বুঝতে পারি, আমার সিক্স সেন্স কাজ করে, আমি অনেক কিছু দেখতে পাই, নর্মাল লোক যেটা দেখতে পায় না সেটা আমি দেখতে পাই। বাঁচার উপায়টা আমাকে আরেকজন দিয়েছে,
গুরু মন্ত্র হয়ে গেছে, গুরুদেব সহায়। আমাকে খালি একটাই কথা বলেছে যে আমি ডিপলি যেন আর কোনোদিন কোনো কিছু না করি, করলে সেটা আমার নিজের রিস্ক। আর 2 নাম্বার হচ্ছে যে তারাপীঠ থেকে যেটা আমি পেয়েছিলাম সেটা যেন অপব্যবহার না করি, বা প্রয়োজনের বেশি বাড়তি ব্যবহার যেন আমি না করি, তাহলে ওটার পাওয়ারটা কমে যাবে, একটা সময় আমার সঙ্গে থাকবে না ওটা। ব্যাপারে জানবো কি। আর তারপরে কম্পাসের ব্যাপারটা কি হলো? তো কম্পাস ভাই 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 করে ঘুরছে, তো আমি ওটা দেখে আমি বুঝে গেছি হালত খুব খারাপ। আমি কম্পাসটাকে তুলে উল্টো করে রেখে দিয়েছি, যাতে কম্পাসটা কেউ দেখতে না পায়, আর ওর চোখে যেন না পড়ে। ও আমাকে বলছে এটা কি হচ্ছে, না কম্পাসটা বোধহয় খারাপ হয়ে গেছে কিছু একটা। বলছে তুই এখানে রাখলি কেন? আমি এটা জিনিস দেখছিলাম। বলছি কি দেখছিলি, এইরকম ভাবে ঘুরছে কেন? তুই ছাড় না বলে আমরা একটা সিগারেট জ্বালিয়েছি, রুমের দরজাটা বন্ধ করেছি, একটা ডিম লাইট জ্বলছে ঘরের মধ্যে, ওই 0 পাওয়ারের সেই লাল লাইট পুরোনো দিনে ওই একটা লাইট লাগানো ছিল পুরোনো, সেটাই জ্বালিয়েছি পুরো ঘর অন্ধকার করতে। এবার নিজেরও তো ভয় লাগছে, তো ওই করে ঘাটের উপরে উঠে গিয়ে আমরা দুজন মিলে সিগারেট খাচ্ছি, গল্প টল্প করছি করে এবার ও না লাইট জ্বালানো অবস্থায় ঘুমাতে পারে না। বলছি যদি ঘুমাবোই তাহলে লাইট বন্ধ কর, এখন তোর কোনো অসুবিধা নেই তো? অ্যাকচুয়ালি আমি বারবার নক করছি যে ওর রুমটাই ঘুমানোর জন্য, যাতে ওর কোনো প্রবলেম না হয়। তো ও বলছে না আমার কোনো অসুবিধা নেই, বলছে ঘুমাবো, 1 ঘুমে সকাল হয়ে যাবে। আমি ঠিক আছে চল। রাত্রিবেলা সবার প্রথম ও উঠে গেছে, 2:30-3 বাজে উঠে ধর্মর করে উঠে বসেছে। কি হলো রে? ও এত স্পিডে উঠে বসেছে আর নড়াচড়া করেছে তো, আর ওর চেহারাটা আমার থেকে অনেক বেশি ডেভেলপড, এটা ভাইব্রেট হয়েছে, আর ওই তাতে আমার পাতলা ঘুম, আমি উঠে গেছি। আমি বলছি কি হলো রে, উঠে বসলি? ওর না মুখ চোখ পুরো বড় বড় হয়ে গেছে, শুকিয়ে গেছে পুরো, আর গলা ফলা শুকিয়ে গেছে, কথা বলতে পারছে না। কি হয়েছে? বলছে জল। তো ওই ঘুমাতে যাওয়ার আগে একটা কাকিমাই জলের বোতল একটা দিয়ে গেছিল এবারে, আমি জলের বোতলটা দিলাম টেবিলের ওপর থেকে। একটা বেডশিট ছিল, বেডশিট দিয়ে আমি বড় লাইটটা অন করলাম। কি হয়েছে? বলছে আমার কানের সামনে কেউ কথা বলছে। বলছে চল আমার কাছে আয়, চল আমরা ঘুরে আসি। ওই তো ওই দোকানটায় চল, ওখানটায় গিয়ে আড্ডা মারবো। কে বললো তোকে? অ্যাকচুয়ালি যেটা বলছে, সেই যে ঘটনাটা ও বলছে সেই সময়, অ্যাকচুয়ালি ওখানে আমরা আড্ডা মারতাম, ওটা একটা চায়ের দোকান, ওর বাড়ি থেকে এগিয়ে গিয়ে খানিকটা দূরে। তোকে এটা কে বলছে? বলছে আমাকে ওই বলছে। বলছি ওটা কে? ও নাম নিতে চাইছে না অত রাত্রিবেলা। আমি পরিষ্কার করে বল কি হয়েছে? বলছে ওই বলছে। এতদিন তোকে কোথাও কিছু বললো না, আর এখন হঠাৎ করে ও বলছে তোকে চা খেতে যাওয়ার জন্য? তাহলে চা খেয়ে আসি। তো বলে টলে বোঝালাম ওকে, ওর মুখ চোখ খুব শুকনো। বলছে আমার ভয় লাগছে, বেরিয়ে যাবো। যে এত রাত্রে বেরোনো যাবে না। মানে আমি তো নিজে তখনও কিছু সাইন পাচ্ছি না, আমি খালি ওই শুকনো লঙ্কাটা বুঝেছি আর কম্পাসটা দেখেছি। আমি আর একটা বা দুটো সাইনের জন্য ওয়েট করছিলাম। এর খানিকক্ষণ বাদে আবার ঘুমাই, 3:30 নাগাদ হঠাৎ করে আমি যেটা ফিল করি, কেউ আমাকে খাটের মধ্যে ঝাঁকিয়ে দেয় ধরে। আর এক্স্যাক্টলি আমি তোমাকে কি বলবো কৌস্তব, ও বেঁচে থাকাকালীন, ও তো খুব সকালবেলা, খুব আর্লি মর্নিং ও উঠে যেত ঘুম থেকে, উঠে আবার আমাদের প্রত্যেকটা বন্ধু বান্ধবকে জ্বালিয়ে মারতো। আচ্ছা। ও ঠিক গিয়ে না ওই রকম ভাবেই সকালবেলা আমি যখন ঘুমিয়ে থাকতাম আমার নিজের বাড়িতে, ও ঠিক ওইভাবে গিয়ে ঝাঁকিয়ে ঘুম ভাঙাতো। আচ্ছা। ওর সঙ্গে আড্ডা মারতাম, এই নিয়ে প্রচুর গন্ডগোল হয়েছে আমাদের বন্ধু বান্ধব লেভেলে, যে এরকম করে, ওকে কেউ জ্বালানো যায় না, ও সবার বাড়িতে বাড়িতে গিয়ে জ্বালায়, মানে প্রচুর কমপ্লেন ছিল আমাদের ওকে নিয়ে। তো আমি না অ্যাজ ইফ ফিল করি যে ও ঠিক যেভাবে আমাকে ঘুম থেকে নাড়াতো সেইভাবে নাড়িয়ে দিল এবং ও পা ধরে টানছে। আমি আর তখন কিছু এদিক ওদিক কিছু তাকাইনি, আমি মনে মনে গুরুমন্ত্র জপ করলাম। আমি সৌরভকে তুললাম, আনলাম সৌরভ চ। বলছে কেন? কাকিমাকে কি বলবো? আনলাম এখন যা বাজে কাকিমাকে কিছু বলতে হবে না, কাকিমা ঘুমাচ্ছে, দরজাটা টেনে দিয়ে বেরিয়ে যায় চ।
আর নিচের দরজাটা ওই কপিকল টাইপের ছিল, মানে বাইরে থেকে তুমি একবার টেনে দিলে ওটা লক হয়ে যাবে, মেন ডোরটা আর খুলতে পারবে না, ভেতর থেকে ছাড়া খুলতে পারবে না। তো আমি বললাম চ বেরিয়ে যাই, যা বলার কালকে কথা হবে। এরপর ওখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে চারপাশ দেখে টেকে, মানে কি বলবো, আমার এখন গা শিরশির করছে, আমার গায়ের লোম কাটা দিয়ে উঠছে। মানে তখন আমরা দুজনের সঙ্গে কথা বলছি, আমি বললাম তোর সঙ্গে যা হয়েছে আমার সঙ্গে এটা হয়েছে। ও বলছে মরে যেতাম ওখানে থাকলে। আমি বললাম কিছুই হতো না, চল যা হওয়ার হয়ে গেছে, এত রাত্রে তো আর বাড়ি ঢুকতে পারবো না, চল এদিক ওদিক যাই কোথাও, কোনো মন্দির ফন্দিরে কোথাও গিয়ে বসে রাতটাকে কাটিয়ে দিই। ওখান থেকে আমরা হাঁটতে হাঁটতে আবার সেই ব্যানার্জি পাড়াটারা ধরে আমরা গেলাম ঢাকুরিয়া কালী মন্দির। এবার অত রাত্রে ঢাকুরিয়া কালী মন্দির বন্ধ, আমরা ওই মন্দিরের চারপাশে হাঁটা চলা করছি, ঘোরাঘুরি করছি। যাই হোক, সকালবেলা যখন ভোরের আলোটা ফুটলো 4টে 4:30, আমরা টুকটুক করে হাঁটতে হাঁটতে বাড়িতে এলাম। এসে আমি সোজা ওই রাত্রিবেলা কিছুক্ষণ রেস্ট নিয়ে পরের দিন আমি দাদুর সঙ্গে কন্ট্যাক্ট করলাম, করে বললাম দাদু এই জিনিস আমি কিন্তু এই ফিল করেছি। তো দাদু সব দেখে টেকে বললো ওখানে ও এখনো বাস করছে, ছেড়ে যেতে পারেনি, মোহ ত্যাগ করতে পারেনি। বলছে আছে, ওখান থেকে কাউকে না কাউকে নিয়ে যাবে, ওর ভালো লাগার কোনো জিনিস বা কোনো মানুষ কাউকে না কাউকে একজন হলেও নিয়ে যাবে। তো তুই কি করবি বল। আমি কি করবো, আমি তাহলে বাড়ির লোককে বলি। বললো হ্যাঁ বল, ওখানে একটা যজ্ঞ করলে ওই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। তা আমি স্বভাবতই ওর দিদিকে বলি যে এরকম এরকম ব্যাপার, তোমরা ওখানে যদি একটা যজ্ঞ করতে পারো তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে, আমি এরকম কিছু দেখেছি। তো যেটা হয়, ওর দিদি মানতে চায় না, নাস্তিক মানুষ হলে যা হয়, ও দিদি ফিদি মানতে চায় না। আমরা নিজেদের মধ্যে আমি আর সৌরভ কথাবার্তা বলি যে ওর দিদি তো মানতে চাইছে না, তাহলে কি হবে, বললো ছেড়ে দে, ওদের হালে ওদেরকে ছেড়ে দে। এর কিছুদিন পরে, এটা কিরকম কোইন্সিডেন্ট দেখো, বলে না পৃথিবীটা গোল, আমরা ঘুরে ফিরে ঠিক আরেকটা জায়গা থেকে আরেকটা জায়গায় গেলে আমরা ঠিক এক জায়গায় গিয়ে পৌঁছাবো, কারণ উল্টানো বাটির মতন, তুমি একদিক থেকে ঘুরবে আরেক দিকে গিয়ে পৌঁছাবে। আমি গুণাক্ষরেও জানতাম না যে মেয়েটাকে সুরজিৎ বিয়ে করে যার কন্যা সন্তান হয় সেকেন্ড, সেই মেয়েটার সঙ্গে আবার 55 তলার আরেকটা ছেলে, একটা বস্তির ছেলে, তার সঙ্গে আবার ওর অ্যাফেয়ার ছিল, এবং এমন অ্যাফেয়ার সেই মেয়েটা ডিচ করে সুরজিৎকে বিয়ে, মানে ওই ছেলেটাকে ডিচ করে মেয়েটা সুরজিৎকে বিয়ে করে। সেটার দুঃখে কিছু মাস পরে, মানে অনেক রকম ভাবে চেষ্টা করে ওই ছেলেটির নাম আমি জানি না, ওই ছেলেটি আবার অনেক পরে ওকে অনেক রকম ভাবে মানানোর চেষ্টা করে, ফিরাতে আনার চেষ্টা করে, যখন একান্ত ভাবে পারে না তখন ওই ছেলেটিও সুইসাইড করে, আত্মহত্যা। তো যাই হোক, এবার এই ঘটনাটা কিরকম, গড়িয়াতে আমি আড্ডা মারি, আমাদের গড়িয়ার যে ব্রিজের নিচে যেখানে দাবা খেলা হয় দেখেছো, ওখানে একটা চায়ের দোকান আছে। আমি তখন ওখানে না আড্ডা মারতাম, আমাদের 6-7 জনের 8 জনের একটা গ্রুপ ছিল। ওখানে সুজয়দা বলে একজন ছিল, সুজয়দা আমাদের থেকে সিনিয়র প্রফেশনাল, তোমার হোম অ্যাপ্লায়েন্সেসে কাজ করতো, সেলসে, তো ভালো পজিশনেই ছিল। হঠাৎ করে সুজয়দার আবার বাড়ি হচ্ছে তোমার দক্ষিণাপনের পেছন দিকে। তো সুজয়দা কিছুদিন ধরে আসছে খুব হতাশ, মানে লেভেলের হতাশ। সুজয়দাকে দেখতে, মানে যে সুজয়দা খুব হাস্য কৌতুক, খুব মিশুকে, কথাবার্তা বলতে ভালোবাসে, টকেটিভ, সেই সুজয়দাকে বেশ কিছুদিন ধরে ডাউন লাগছে, 5-6 দিন ধরে ফলো করছে। তার আগে, তার ধরো 10-12 দিন আগের যদি ঘটনা বলি, তখনও সুজয়দা ডাউন, কিন্তু হলেও কি হবে, সুজয়দা তখন আমাদের গ্রুপের সঙ্গে একটা মানানসই ভাবে মেলামেশা করছে, মানে যেটা একদম ফ্রি ছিল সেটা নয়, একটু জড়তা আছে। লাস্ট 5-6 দিনে ওই টাইমটা সুজয়দাকে দেখছি, সুজয়দা খুব ডাউন, মানে আমরা ধরো কোনো কথা বলছি তো সুজয়দার মাইন্ডটা অন্যদিকে রয়েছে।
তো এবার আমার একটু কিউরিওসিটি বশত আমি ভাবছি সুজাতাকে একবার জিজ্ঞেস করে দেখি না, যে কিছু যদি জানতে পারি, কিছু যদি বলে কি হয়েছে। আবার মনে মনে ভাবছি এত সিনিয়র লোক, কোশ্চেন করব, হয়তো বাড়িতেই সত্যি কোনো প্রবলেম আছে, সেটা বলবে কি বলবে না তো জানি না, আবার কিভাবে রিয়াক্ট করবে। তো 2 দিন নোটিস করার পরে থার্ড ডে আমি বললাম না, আজকে জিজ্ঞেস করবো সুজাতাকে কি হয়েছে। লাকিলি সেদিনকে আমি একটু আগেই গেছি, ওই 8টা 8:30 নাগাদ আমি পৌঁছে গেছি। সুজাতা দেখছি আমার আগে সুজাতা গেছে, যে সুজাতা 9টা 9:30 আগে আসে না থেকে, সে আগেই পৌঁছে গেছে। গিয়ে দেখছি বসে একটা চা নিয়ে বসে রয়েছে, সিগারেট নিয়ে এক হাতে আর এক হাতে চা নিয়েছে, একটা নিয়ে বসে রয়েছে। আমি বলছি, ও সুজাতা কি হয়েছে গো, তুমি কদিন ধরে দেখছি তুমি একটু অন্য মানুষ গো, এনি প্রবলেম? তখন সুজাতা বলছে, না ওই আর কি, একটু বাড়ি নিয়ে তোর বৌদিকে নিয়ে একটু অশান্তির মধ্যে রয়েছি। এদিকে বৌদি খুব মিশুকে, খুব ভালো। আচ্ছা বৌদিকে নিয়ে তোমার লাইফে অশান্তি, কি বলো, বোকা বোকা কথাবার্তা। বলছে না রে, তোর বৌদির খুব শরীর খারাপ। আচ্ছা কি হয়েছে বৌদির? বলছে কদিন ধরে তোর বৌদি খুব ভয় পাচ্ছে, আনাপ সানা বকছে। মানে পাগল পাগল হয়ে গেছে নাকি? বলছে হয়েছে কি হয়নি বুঝতে পারছি না, আমি বাড়িতে যতক্ষণ থাকছি, যতক্ষণ তোর বৌদি আমার সঙ্গে থাকছে ততক্ষণ নর্মাল। তোর বৌদি যে ঘরে থাকে ওই ঘরে আর সুজাতার একটা মেয়ে আছে, বাচ্চা। তখন মেয়েটার বয়স ওই 7-8 বছর। বলছে যখনই তোর বৌদি একা আমাদের মাস্টার বেডরুমে থাকে, তোর বৌদি খুব ভয় পাচ্ছে, প্যানিক হয়ে যাচ্ছে, বাড়ি থেকে বেরিয়ে যেতে চাইছে, বারান্দায় গামছা দেখলে ভয় পাচ্ছে, বাড়িতে গামছা দেখলেই ভয় পাচ্ছে। মানে কি বলছো? বলছে হ্যাঁ, আমি কেন তোকে মিথ্যা কথা বলতে যাবো, আমি খুব অশান্তির মধ্যে রয়েছি, সাইকিয়াট্রিকের সঙ্গে কনসাল্ট করেছি, সাইকিয়াট্রিক কাউন্সিলিং পর্যন্ত করিয়েছে, তাতেও বলছে না কিছু প্রবলেম ধরতে পারছে না, যতক্ষণ বাইরে থাকছে ততক্ষণ ঠিকঠাক, ঘরে চলে গেলেই প্রবলেম। আবার কন্ট্যাক্ট দাদু। তখন থেকে শুনেটা আমি বললাম ঠিক আছে, আমি দেখছি, দাঁড়াও কি ব্যবস্থা করা যায়, আমাকে 2 দিন টাইম দাও। তো আমি আবার কন্ট্যাক্ট দাদুকে বললাম, দাদু এই ব্যাপার। দাদু বললো সেম যা এখানে করেছিস তাই করবি, এখানে আরেকটা জিনিস এক্সট্রা করবি। দাদু আবার কি সব গণনা ফণনা করলো, করে বললো এখানে একটা জিনিস এক্সট্রা করতে হবে তোকে। বললাম কি? আমি আমার নিজের মতন কিছু করবো। বললো সেটা করতে পারিস, তো নিজের মতন যদি কিছু করতে চাস তো করতে পারিস, আর তুই একটা জল দেবো, একটা লেবু, যে ঘরে ওই মহিলা থাকে ওর খাটের নিচে রেখে দিবি। তাহলে কি হবে, বলবে দেখবি সকালের মধ্যে লেবুটা কালো হয়ে যাচ্ছে নাকি, তাহলে ওখানে কিছু জিনিস করতে হবে, সেটা পরে বলে দেবো। ঠিক আছে। আমি পরের দিন সুজাতাকে বললাম, সুজাতা তোমার বাড়িতে আমি যাবো একদিন। তো বললো কেন, কি হয়েছে? আমি দেখবো, বৌদির প্রবলেমটা অন্যরকম প্রবলেম, আমার যা জানার আমি যতটা জেনে নিয়েছি। এবার সুজাতা কিন্তু জানেন আমি প্যারানর্মাল এই সমস্ত নিয়ে কাজকর্ম করি, বা আমার কিছু নিজস্ব কিছু পাওয়ার আছে, মানে গিফটে পাওয়া বা যাই বলো। তো সুজাতা আমাকে ওয়েলকাম করলো বাড়িতে, বললো ঠিক আছে তুই আয়। ঠিক আছে চল। এগুলো কৌস্তব আমি বলছি, এগুলো কিন্তু আমার একার এক্সপিরিয়েন্স। হ্যাঁ, এখানে আমার সঙ্গে কেউ ছিল না, আমার তো টিম তার আগেই ভেঙে গেছে। তো তোমার শুভজিতের ব্যাপারটা ঘটার কতদিন পরের ঘটনাটা? এইটা ধরো মাস দেড়েক। ওকে, মানে পিঠোপিঠি। হ্যাঁ, মাস দেড়েক। তো আমি যখন গিয়ে বললাম, আমি বললাম এই ব্যাপার, ঠিক আছে যাবো, তো বললো ঠিক আছে। আমি গেছি, সেদিনটা ছিল মঙ্গলবার। আমি গেছি রাত্রিবেলা, আমি বললাম আমি কিন্তু থাকবো আজকে, আর আমি যা করবো তুমি কিন্তু আমার সঙ্গে থাকবে। বললো ঠিক আছে। আমরা কিন্তু আগেই গড়িয়াহাট ব্রিজের নিচে দাঁড়িয়ে সমস্ত কথাবার্তা বলে নিয়েছি, কি কি নিয়ে যাবো না নিয়ে যাবো সব দেখে নিয়েছি। আচ্ছা এইটার সময় বলি, এটাই কিন্তু আমি কিছুটা গেজেটস কাজে লাগিয়েছিলাম। সেটা কিরকম গেজেটস আমি তোমাকে বলি, সেটা হচ্ছে ম্যানুয়াল কম্পাস, আর আমার মোবাইলে একটা ইএমএফ আছে,
মোবাইলের জন্য অ্যান্ড্রয়েড কিছু মোবাইল আছে অ্যান্ড্রয়েড বেস, কিন্তু কিছু মোবাইলের কিছু নেটওয়ার্কিং চিপ আছে যেগুলো বাইরের ওয়েভলেন্থ ক্যাচ করতে বা রেডিও ফ্রিকোয়েন্সি ক্যাচ করতে খুব সচ্ছল, এবং সেগুলো কোনগুলো, যে মোবাইলগুলোর মধ্যে তুমি এফএম রেডিও প্রি ইনস্টল থাকবে, আচ্ছা তারা ফ্রিকোয়েন্সি নিতে পারে। okay, এবং সেই সব মোবাইলের জন্য অ্যান্ড্রয়েডে অ্যাপ্লিকেশন আছে ইএমএফ, এবং সেটা প্রপার 100% কাজ করে। আমার মোবাইলেও আছে ইনস্টলড, আমার নোকিয়া যে 7.2 আছে তার মধ্যে ইনস্টল করা আছে। তুমি চাইলে তোমাকে আমি ফ্রি ডেমো দেখিয়ে দিতে পারি, যেরকম তোমার ওই ভক্স যেটা আছে হুম হুম, সেটার মধ্যেই, ঠিক আছে? আচ্ছা, ওটা যেরকম মোবাইল থেকে কাজ করে, মানে রেডিও ফ্রিকোয়েন্সিতে পার্টিকুলার কিছু কিছু ওয়ার্ড থ্রো করা হয়, সেরকমই ভয়েস ফেনোমেনা আমরা যেটাকে বলি, ওটা যেরকম মোবাইল বেস, এটাও হচ্ছে মোবাইল বেস। ওকে, তো ওটা আমি নিয়ে যাই, তো কম্পাস থেকে নিয়ে যাই। আচ্ছা, এইবার আমি তোমাকে বলি, আমি তো ওখান থেকে গেছি, আমাকে তো কিছু জিনিস করে দিয়েছে দাদু, যেগুলো আমি ওখানে গিয়ে ওই রিচুয়ালগুলো আমি করতে হবে, করলে আমি 100% শিওর হব। আমি দরজা থেকে উঠছি আর বৌদি ভেতরে পাগল হয়ে গেছে। কেন? আমি আর সুজাতা দরজা থেকে উঠছি আর বৌদি ভেতর থেকে পাগল হয়ে গেছে। ও তো সেন্স করছে বাইরে থেকে, হুম, ওকে যে পুরো বৌদি গামছা দেখলে ভয় পাচ্ছে। এবার তার কারণটা কি আমি তোমাকে বলি। হুম। একটি ছেলে বৌদিদের ড্রাইভার ছিল, আচ্ছা আচ্ছা, সেই ছেলেটা 55 তলায় তার বাড়ি। হুম, বৌদির ড্রাইভার থাকাকালীন বৌদি ছেলেটাকে নিজের ভাইয়ের থেকে বেশি ভালোবাসতো। ছেলেটা খুবই ভদ্র, সভ্য, নম্র। হুম, ওয়ান্স ইন আ ব্লু মুন ছেলেটা আত্মহত্যা করে প্রণয়জনিত কারণে। ওই রাধার সাথে চক্কর ছিল। এক্স্যাক্টলি। এবার রাধাকে কিন্তু তখনই যে রাধার সঙ্গে লিঙ্ক আপ আছে আমি জানি না, হুম হুম, বা রাধারই এটা প্যারালাল কেস এটাও আমি জানি না। ওকে, নর্মালি সুইসাইডের বডি কেউ সাজায় না। হুম, বৌদি এত ভালোবাসতো, বৌদি কাঁদতে কাঁদতে ওদের বস্তিতে থাকতো, সেখানে গিয়ে বৌদি ছেলেটাকে রীতিমতন চন্দন, তুলসী পাতা সব পরিয়ে ছেলেটাকে সাজিয়ে তারপরে পাঠিয়েছে শ্মশানে। এবার ওই যে কোলে বসে বৌদি সাজিয়েছে, সেই সময় বৌদির ওপরে দৃষ্টি পড়ে যায়। আচ্ছা, ছেলেটি যখন গলায় দড়ি দেয়, ছেলেটি বাড়িতে গামছা দিয়ে গলায় দড়ি দিয়েছিল, দড়ির জায়গায় গামছাকে কাজে লাগিয়েছিল। হুম, যে কারণে বৌদিও বাড়িতে গামছা দেখলে বৌদির ইচ্ছা করছিল আমি গলায় দড়ি দিয়ে দিই, আমাকে ডাকছে, নিয়ে যাবে, ভয় পাচ্ছে। ঠিক আছে? এইবার যখন ওই রকম হয়েছে, এবার সুজাতার ছেলের মেয়ের বয়স হচ্ছে 7-8 বছর। হুম, সে হঠাৎ করে মানে মায়ের ওই রকম উত্তেজনা দেখে সে বাইরে বেরিয়ে এসছে। এবার ফ্ল্যাটে সুজাতাদের কাছে 2টো করে চাবি থাকতো, একটা বৌদির কাছে থাকতো, বৌদি কোথাও গেলে ওটা ক্যারি করতো, সুজাতা কোথাও গেলে ওটা ক্যারি করতো, যাতে বাইরে কেউ থাকলে আরেকজন যাতে ঢুকতে পারে, বাইরে ওয়েট না করতে হয়। সুজাতা ঘরের গেটটা খুলেছে, মেন রোডটা খুলেছে, আর সুজাতার মেয়েকে দেখছে হাউমাউ করে কাঁদছে, মানে সে কোনা নিয়ে নিয়েছে। কি হয়েছে না, মা পুরো পাগল হয়ে গেছে, মা জিনিসপত্র ছোড়াছুড়ি করছে। আমি তো বুঝে গিয়ে আমি যে প্যাকেটটা নিয়ে গেছিলাম, প্যাকেটটা নিয়ে গিয়ে ওই সিঁড়ির যে রেলিং এর একটা হাতল মতন থাকে, দেখবে প্রত্যেকটা স্টেপে একটা করে হাতল মতন থাকে না, একটা মাথা উঁচু ছুঁচলের মতন পয়েন্ট ওই রেলিং এর, ওইরকম একটা পয়েন্টে আমি ওই পুরো ব্যাগ সমেত ঝুলিয়ে দিয়েছি। ঝুলিয়ে আমি সুজাতা বলছি এটা নিয়েছো, আমি বলছি এটা এখন না, তুমি চলো আগে ভেতরে চল। হুম। গিয়ে দেখছি বৌদি পুরো আমার দিকে মানে বড় বড় নজরে দেখছে, বড় বড় নজরে দেখছে আমাকে। মানে ওই চোখ, মানে তুমি না দেখলে বুঝতে পারবে না, গায়ের লোম আমার খারাপ হয়ে গেছে দেখে। মানে বৌদিকে পুরো পজেস্ট করে নিয়ে বসে রয়েছে। বুঝতে পারছি। আমি সঙ্গে সঙ্গে বললাম সুজাতা ঘরে ঢুকবে না, বাইরে দাঁড়াও, তুমি মেয়েকে নিয়ে সাইডে যাও। হুম, আমি মনে মনে গুরু মন্ত্র জপ করছি, আর যত জপ করছি বৌদি রেগে যাচ্ছে, যত জপ করছি বৌদি রেগে যাচ্ছে। হঠাৎ আমার মনে পড়েছে যে আমাকে দাদু তো বলেছিল যদি সেরকম কিছু প্রবলেম হয় তাহলে জল ছেটাতে, জলটা তো ওই বাইরে ব্যাগের মধ্যে।
আমি বেরিয়ে গেছি, গিয়ে একটা ছোট্ট বটল, প্লাস্টিক বটলের মধ্যে জলটা ছিল, জলটা এনে আমি সেটা মারতে মারতে ঘরে ঢুকছি, সবার গায়ে আমি ছিটিয়ে দিয়ে ভেতরে বৌদির দিকে ছেটালাম জলটা, বৌদি ধাপ করে বিছানায় পড়ে গেল উল্টে। আচ্ছা। আমাকে সুজাতা বললো, এটা কি হচ্ছে? আমি বললাম, তুমি পরে বুঝবে, বৌদিকে ধরে বসো, নালে মামুনিকে বলো ধরে বসতে, ও কিচ্ছু হবে না। আমি ওকে বোঝালাম, বাচ্চাটা তো খুব ভয় পাচ্ছে, মায়ের কাছে যেতে চাইছে না, বলছে মা তোমার ঘুমিয়ে পড়েছে, তুমি বাবু যাও, গিয়ে ধরে বসো। আমি সুজাতাকে বললাম, আমি যা করবো তুমি আমার সঙ্গে থাকবে, তুমি আমার সঙ্গে এখানেই থাকবে। প্রথম প্রিলিমিনারি আমি যেটা করলাম সেটা হচ্ছে, সেই আবার ওই শোয়া অবস্থায় বৌদিকে ওই 7টা শুকনো লঙ্কা, রসুন, কালো সর্ষে 7 বার বুলিয়ে পোড়ালাম, এক ফোঁটা গন্ধ নেই, যেটা আগের বার হয়েছিল। এক ফোঁটা গন্ধ নেই। কারণ কি, আমি তো বুঝে গেছি তখন। আমাকে বলছে কি করব, তোর বৌদি এরকম আমি কোনোদিন দেখিনি। আমি বললাম, আরো অনেক কিছু দেখবে, দাঁড়াও, ওয়েট করো, রাত এখনো বাকি আছে, ওয়েট করো, কিচ্ছু করতে হবে না, তুমি বসো চুপচাপ। দাদা তো টেনশনে পড়ে গেছে, ও বলছে আমি আমার বাড়িতে খবর দিই, ওর বাড়িতে খবর দিই না, কিচ্ছু করতে হবে না, তুমি চুপচাপ বসো, যা হবে দেখবো। ওখান থেকে করে টোরে ওটাকে করে আমি বললাম, একটু পাওয়ার কাট করো তো। অন্ধকার করতে বাড়ির লোক ভয় পাচ্ছে না, পাওয়ার কাট করো, আমি ঘরে রিডিং দেখবো। এবার মোবাইলটাকে অন করেছি, ইএমএফ অন করেছি, পাওয়ার কাট করে দিয়েছি, বেন সুইচ ফেলে দিয়েছি, ঘরের ভেতরে এমসিপি নামিয়ে দিয়েছি, পাওয়ার কাট হয়ে গেছে। ব্যালকানিতে যখন গেছি আমি পুরো দেখলাম একটা শ্যাডো হ্যাঙ্গিং কন্ডিশনে ব্যালকানির ওপরে যে লাইটের হুক সেখান থেকে ঝুলছে। কি বলছো, সিরিয়াসলি? ফ্র্যাকশন অফ আ সেকেন্ড আমি খালি দেখেছি, দেখে ঝড়াং করে আমি ছিটকে এসেছি। আমি পুরো দেখেছি, ঝুলছিল ব্যালকানিতে, দড়ির মধ্যে ঝুলছে একটা ছেলে, চুল বড় নয়, কালো একটা অবয়ব ঝুলছে, মানে হ্যাঙ্গিং কন্ডিশনে যদি তুমি একটা কিছু দেখো। আমি না যেই দেখেছি আমি গুরুমন্ত্র জপ করছি মনে মনে। আর দেহ তো আমি এই ধরনের কাজে গেলে দেহবন্ধন মন্ত্র আমার জানা আছে, আমার যেহেতু পাওয়া গুরু প্রদত্ত বিদ্যা, আমি ওটা করেই যাই। আমি ঝাড়াম করে ছিটকে এসেছি, আমার না হার্টবিট বেড়ে গেছে সঙ্গে সঙ্গে। আমার সঙ্গে কেউ নেই তো, ভেতরেও একটা মহিলা এরকম কন্ডিশন, একটা ছোট বাচ্চা, সুজয় আমাকে চাইলেও কিছু হেল্প করতে পারবে না। আমি ওটা দেখে আমি না, ভয় যখন পেয়েছে এবার তো দেখবো, আমি যখন দেখে নিয়েছি একবার দেখবো। দেখে ফ্র্যাকশন অফ আ সেকেন্ডের মধ্যে যে গায়েব হয়ে গেলাম, আমি সুজাতাকে বললাম, সুজাতা চলো তো। এবার ইএমএফটা অন করেছি, ব্যালকানিতে রিডিং, সে পারলে বোধহয় টপ মোস্ট পিক যেটা আছে ইএমএফ এর, সেটা বোধহয় ফেটে কাটা আরো বেরিয়ে আসবে বাইরে। আর টোনের সাউন্ডটা যেটা হচ্ছে নর্মালি পিক 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 করে বাজে, তো পিক 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 পিকটা এমন হয়ে গেছে, পিক 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 মানে টপ পিকে বাজছে তখন। আচ্ছা। ব্যালকানিটা দেখলাম ওই কন্ডিশন, ওখান থেকে এগিয়ে এলাম। নর্মাল যেটা ড্রয়িং রুম, সেখানে দেখছি লো ফ্রিকোয়েন্সি আছে, খুব লো, 1 কি 2 1 কি 2 1 কি 2 এর মধ্যে ঘোরাফেরা করছে। মাস্টার বেডরুমে ঢুকেছি, আবার পিক আপ হাই, আবার হাই। তখন আমি বললাম, না, সিচুয়েশন এটা ভালো না। তখন আমি, দাদু আমাকে যে লেবুটা বা জলটা দিতে বলেছিল, তাহলে এটা রাখবি, আর তার সঙ্গে আমাকে একটা মোমবাতি দিয়েছিল। আচ্ছা। বলেছিল মোমবাতিটা পুরো ঘরের, মানে পুরো যে ওদের যে পুরো থাকার যে এরিয়াটা, তার মিডিল পজিশনে জ্বালাতে, ঘরের মিডিল পজিশনে জ্বালাতে। ওকে। এবং জ্বালিয়ে আমাকে একটা মন্ত্র পড়তে বলেছিল, এবং সেই মন্ত্রটা পড়ার সময় যদি ডিস্টারবেন্স ফিল করি হয়, সে আমাকে ছুতে চাইবে বা কিছু করবে, ক্ষতি করতে পারবে না, জানান দেবে, বা না হলে কিছু জিনিসপত্র ভেঙে যাবে, কিছু ফেলে দেবে, এই ধরনের। তো আমি সেটাকে প্রথমে করিনি। আমি তখন হঠাৎ করে আমার মাথায় এলো, যেহেতু ব্যালকানিতে ওটা দেখেছি, তাহলে
একটু পাউডার ছড়িয়ে দেখি, ব্যালকনি মাস্টার বেডরুম একটু পাউডার ছড়িয়ে দেখি, কারণ আমরা তো হাঁটবো না ওখান থেকে। হুম। আমি বললাম তোমার কাছে, চারপাশে গেলাম। হ্যাঁ তোমার কাছে কোনো পাউডার ফাউডার আছে? বললে হ্যাঁ আছে। তখন আর মাথা কাজ করছিল সুগন্ধি ফুগন্ধি কি দেয় না দেয়, তখন তো অলরেডি ছেড়ে দিয়েছি, অভ্যাসে চলে গেলাম, যা আছে তুমি দাও আমাকে। এইবার আমি ওই পাউডারটা ওখানে ছড়িয়ে দিলাম, ব্যালকনিতে ছড়িয়ে দিলাম। লেবুটাকে গ্লাসের মধ্যে জল দিয়ে ভিজিয়ে খাটের তলায় রেখে দিলাম, দিয়ে ওর চারপাশে পাউডার ছড়িয়ে দিলাম ভালো করে, যাতে কোনো ফুটপ্রিন্টের ট্রেস পাই। দেওয়ার পরে আমি প্রদীপটা জ্বালিয়েছি, কারণ এই প্রদীপটা বলছি মোমবাতিটা, কারণ ওটা প্রভোগ করার জন্য। তাহলে প্রভোগ করলে তো ঘরের ভেতরে কোথাও মুভ করবে, হুম হুম। এই ঘর থেকে ও ঘরে যাবে কি কোনো ঘরে যাবে, কারণ যে মুহূর্তে আমি জলটা ছিটিয়ে দিয়েছি সেই মুহূর্তে ওদেরকে আর ওই দিনকে কিছু করতে পারবে না। ওকে। যা হবে পরের দিন হবে। হুম। আমি যখন ওই মোমবাতিটা জ্বালিয়েছি ঘরে, এইগুলো সব করার পরে হুম। আমি জাস্ট মানে আগুনটা লাগাতে যাব মোমবাতিতে, আমি স্পষ্ট ফিল করেছি আমার ডান কাঁধ কেউ ছুঁয়ে চিপে দিয়ে পালিয়ে গেল। মানে তুমি বসে আছো, সাপোজ হুম। তোমার কাঁধ যদি আমি হঠাৎ করে চেপে ধরে চলে যাই, কেমন লাগবে? বুঝতে পারছি। আমি তোমাকে বলছি কৌস্তব, এই মুহূর্তে আমার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। আমি স্পষ্ট ফিল করেছি আমার ডান কাঁধ কেউ ছুঁয়ে দিয়ে চলে গেল, চেপে দিয়ে চলে গেল। ওকে। আমি গাটা সঙ্গে সঙ্গে ঝাড়া দিয়ে আমি মোমবাতিটাকে জ্বালিয়ে দিলাম। জ্বালিয়ে আমাকে একটা মন্ত্র পাঠ করতে বলেছিল 7 বার। হুম। 7 বার মন্ত্র পাঠ করার পরে সুজয়দার কিচেনের বাসনের র্যাক, যে র্যাক কোনোভাবে পড়ার কথা নয়, সেই কিচেনের র্যাক কিচেন থেকে ছুঁড়ে যে জায়গায় আমরা বসে রয়েছি তার 2 হাত দূরে পুরো র্যাক যেন অ্যাজ ইফ ভেতর থেকে কেউ ছুঁড়ে মারলো। তো সাংঘাতিক পোল্টারগাইস্ট অ্যাক্টিভিটি পুরো। যদি তুমি না দেখো বুঝতে পারবে না। এবং ভেতর থেকে পিক 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 করে কেউ একটা হাসছে, খুব বাজে টোনে কেউ একজন হাসছে, অ্যাজ ইফ তোমাকে ভয় দেখাতে চাইছে। ওকে। সুজাদার মেয়ে ওটা শুনেছে, ওগুলো দেখেছে, আওয়াজগুলো শুনেছে, বাচ্চা মেয়ে, কিছু করার নেই। আমাদের বড়দের সুজয়দার হারিম হয়ে গেছে, সুজয়দা ভাষা হারিয়ে ফেলেছে। সুজয়দাকে দেখছি হাঁটু গেড়ে সোফার মধ্যে বসে রয়েছে, চেপে কোন ধরে নিয়েছে সুজয়দা। সুজয়দা যে কিছু বলবে, সুজয়দা খালি দেখছে কি হচ্ছে ওই টাইমটার মধ্যে। রাত্রির 2:30 আমি তখন ঠিক করলাম আর আমি কিছু করব না, প্রমাণ যা পাওয়ার পেয়ে গেছি, এর থেকে বেশি আমার ক্ষমতা নেই, আমি কিছু করতে পারবো না। ভেতরে বাচ্চাটা কাঁদছে, আর কি বলতো বাচ্চাদের স্মৃতি না খুব বাজে, ওদের মাথায় একবার ঢুকে গেলে সেই ভয় কাটাতে বহুদিন সময় লাগে। আমি তখন ডিসিশন নিলাম আমি কিছু করব না। আমার কাছে ওই বাকি যে মন্ত্রপুত জলটা ছিল সেই জলটাকে ছড়িয়ে দিলাম, দিয়ে আমি ওকে বললাম তুমি মেন লাইন তুলে দাও। মেন লাইন তুলতে গেছে, সুজাদা চর খেয়েছে। চর খেয়েছে সুজাদা। সুজাদার গালে 4 আঙুলের দাগ ছিল স্পষ্ট। সুজয়দা দোষ হচ্ছে, সুজয়দা ওর জায়গায় কেন আমাকে অ্যালাউ করেছে। আমি তোকে ডিস্টার্ব করে দিয়েছি, ও যেটা না বলতে চাইছিল সেই জায়গা তো আমি ওকে টেনে ইচ্ছা বাইরে বার করে নিয়েছি, প্রমাণ পেয়ে গেছি। এবার তো আমি ওকে তাড়ানোর ব্যবস্থা করবই। আমি সঙ্গে সঙ্গে ওটা হওয়ার পর আর আমি তখন অত রাত্রিবেলা আমিও বেরোতে পারবো না, খুব স্বাভাবিক, মানে আমার ক্ষতি করে দেবে। আমি সুজাদাকে বললাম যা হয়েছে ঠিক আছে। সুজাদা বেশ ভালো জ্বর খেয়েছে,
সুজাতা বলছে আমাকে কে মারলো? আমি বললাম যেটা খাবার তুমি খেয়ে গেছো, বুঝে নিতে হবে। তুমি এতদিন বৌদিকে পাগল ভাবছিলে, বৌদি পাগল নয়। তা আমি বললাম এই এই ব্যাপার, এই ছেলেটা কে, কোথাকার, কি মানে কি করে হয়েছে, কবে থেকে হয়েছে? তখন বললো তোর বৌদি এইরকম একজনকে সাজাতে গেছিল, ডেড বডি। আমি বললাম ডেড বডিটা কিসের? বলছে এরকম আত্মহত্যা করেছে। আমার যে আগের যে ড্রাইভার ছিল সে, তোর বৌদি ওকে নিজের ভাইয়ের মতন ভালোবাসত, তারপর থেকে এরকম হচ্ছে। আলাম ব্যাস কেলো করে নিয়েছো যা করার। আলাম গামছা, কোন গামছা? বলছে ওই দেখ ব্যালকানিতে ওই যে আমাদের যে গামছাগুলো যেগুলো আমরা ইউজ করি, ওই লাল গামছাটা থেকে তোর বৌদি এরকম করছে। আলাম গামছাটা নিয়ে যখন আমি ভোরবেলা বেরোবো আমার সঙ্গে যাবে, গিয়ে ফেলে দেবে গামছাটাকে। টাওয়েল যা আছে দেখো, ওই গামছাটাকে ফেলে দেবে। যে গামছাটা থেকে ভয় পাচ্ছে ওটা ফেলে দেবে। কারণ ছেলেটাও যে গামছায় গলায় দড়ি দিয়েছিল সেই গামছাটার রঙও লাল, ওটার রংটাও লাল। বুঝতে পারছি। আলাম তুমি ওটাকে ফেলে দেবে, একটা গামছার বেশি দাম না, তুমি আবার কিনে নিতে পারবে, এখন আপাতত রাখবে না। আর কালকের দিনটা তুমি অফিস কামাই করবে, এতদিন যখন কামাই করেছো কালকের দিনটা কামাই করবে, বৌদিকে একা ছাড়বে না। আর বাকি যে জলটা এখানে রয়েছে সেই জলটা আমি তোমাকে দিয়ে গেলাম, কোনো সময় যদি বেগতিক দেখো কিছু, সঙ্গে সঙ্গে এই জলটা নিয়ে ছড়িয়ে দেবে বৌদির ওপরে, সব ঠান্ডা হয়ে যাবে। তারপরে আমি বেলার দিকে কথা বলে আমি তোমাকে জানাচ্ছি কি করতে হবে না করতে হবে। রাধার কেসটা কখন জানতে পারলে? আমি বলছি। এইবার ওদের বাড়ি থেকে এই ড্রাইভারের বাড়িটা বেশি দূর না, বস্তিটা। আমি শুনে নিয়েছি লোকেশন কোথায়, কি ব্যাপার। যখন আমি খোঁজ করলাম যেটা কে, কি ব্যাপার, যে আদৌ সত্যি নাকি, ওদেরও তো কিছু মিসআন্ডারস্ট্যান্ড হতে পারে, হয়তো অন্য কাউকে সাজাতে গেছে, বলছে একে সাজাতে গেছে। যখন আমি ওই লেভেলে যখন কথাবার্তা বললাম, জানাশোনা লেভেলে জিজ্ঞেস করলাম, ওই পাড়ার লোকজনকে ধরলাম, তখন আমি যেটা জানতে পারলাম যে হ্যাঁ ঘটনাটা ঠিক। ছেলেটার নামেই এই কারণে সুইসাইড করেছে। যখন আমি বললাম মেয়েটাকে চিনিস? তখন বলছে আরে ওই তো ঢাকুরিয়ার ওই জায়গাটায় থাকে, এখানে থাকে, এইরকম এরকম দেখতে। বললাম এর আগে কোনো ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে অ্যাফেয়ার ছিল? বলছে হ্যাঁ। তুই কি করে জানলি? বললাম ট্যাক্সি ড্রাইভারটা ওই জায়গায় ট্যাক্সি লাগাতো। বলছে হ্যাঁ। বললাম ব্যাস মিলে গেছে। বললাম এই জায়গায় থাকে, এখন একটা মেয়ে হয়েছে, যার থেকে মেয়ে হয়েছে সেই ছেলেটা মারা গেছে। বলছে হ্যাঁ। তুই জানলি কি করে? বললাম ছেড়ে দে, ওটা আমার বন্ধু হয়, বুজুম ফ্রেন্ড, চাইল্ডহুড, মারা গেছে। ও মারা গেছে, আর তুই কিছু করতে পারবি না। তখন আমি জানতে পারলাম যে সুরজিৎ যে ছেলেটার জন্য, যে মেয়েটার জন্য, রাধা যার জন্য সুইসাইড করেছে, সেই মেয়েটা এর সঙ্গেও প্রণয়জনিত একটা সম্পর্কে জড়িয়ে, যেহেতু সুরজিতের প্রোফাইলটা ভালো, সরকারি চাকরি বাকরি করে, একে ডিচ করে ওকে বিয়ে করেছে। ততদিন ধরে মানাবার চেষ্টা করে, ততদিন একে মানানোর চেষ্টা করেছে। যখন জানতে পেরেছে ওর একটা বাচ্চা হয়ে গেছে, ও তখন ধরেই নিয়েছে আর এ কোনোদিন ফিরবে না, এর নিজের লাইফে ফেরাতে পারবে না, তখন এই সুইসাইডটা করেছে। আর একে সুইসাইড বডি কেউ সাজাতে চায়নি। ওই বৌদি যেহেতু নিজের ভাইয়ের মতন দেখতো, বৌদি ওকে মানে ডেড বডিকে নাকি নিজের কোলে মাথা তুলে সাজিয়েছে। তার মানে ভাবো ভালোবাসাটা কোন লেভেলে ছিল। সেই জায়গায় দৃষ্টি পড়ে গেছে। বুঝতে পারছি। ছেড়ে যেতে চাইছে না, আবার নিয়ে যেতে চাইছে ওকে, বারবার করে প্রভোগ করছে বৌদিকে। গামছা দেখলেই বলছে আমার খালি মনে হচ্ছে আমি গলায় দড়ি দিয়ে দেবো। সুজা দেখে বারবার করে অফিস থেকে ফোন করছে, তুমি তাড়াতাড়ি এসো, কোথায় আছো, আমার ভয় লাগছে, আমাকে কেউ ডাকছে, আমি কিন্তু গলায় দড়ি দিয়ে দেবো। সুজাতা বলছে যে দুদিন আগে ফিরছিল সেই কি কথাবার্তা বলছে। বলছে তোমার কি হয়েছে, কি লাগবে সেটা বলো, তুমি এরকম করছো কেন? বলছে আমার কিচ্ছু লাগবে না, তুমি তাড়াতাড়ি বাড়ি এসো। এইবার একটা লোক যার ছুটি হয় অফিস থেকে 7:30 8টা, তাকে যদি দুপুর 2টোর সময় তার বউ ফোন করে বলে যে আমি গলায় দড়ি দিয়ে দেবো, তুমি তাড়াতাড়ি এসো, সে কি করবে? বাড়িতে একটা 8 বছরের বাচ্চা মেয়ে, 7-8 বছরের বাচ্চা মেয়ে, অফিস কামাই করে বসে রয়েছে। আমি বললাম দেখো
আমি যা বলার কালকে বলবো, আজকে রাত্রিটা কাটাতে পারবো, এখন আমি বেরোতে পারবো না, সূর্য 11টা ফুটলে আমি বেরিয়ে যাবো। আমি 11টার মধ্যে তোমাকে জানিয়ে দেবো কি করতে হবে। তোমায় কিন্তু 11টার পরে 12টা করা যাবে না, 11:10 থেকে তোমায় তোমার কাজ আরম্ভ করে দিতে হবে। হয় হ্যাঁ নালে না। খোঁজ খবর নিয়ে নিয়েছো? আমি ততক্ষণে খোঁজ খবর নিয়ে নিয়েছি বেরিয়ে। সকাল আমি বেরিয়ে গিয়ে আমি তারপর দাদুকে বললাম, দাদু এই কেস আমি এই দেখেছি। আর আচ্ছা, লেবুটা বললে বিশ্বাস করবে না, পুরো সবুজ পাতি লেবু কালো হয়ে গেছে। আচ্ছা, তুমি এক রাত্রির মধ্যে একটা পাতি লেবু, সবুজ রঙের পাতি লেবু জলে ভিজিয়ে কালো করে দিতে পারবে? লেবু না শুকালে না পচলে কালো হয় না। তো আমি তরতাজা লেবু জলে ভিজিয়েছি, সেই লেবুটা পরের দিন সকালবেলা কালো হয়ে গেছে। আমি যখন বেরোচ্ছি তখন দেখছি গ্লাসের মধ্যে লেবুটা পুরো কালো। আর ওই লেবুটা আমার সঙ্গে করে নিয়ে যেতে বলেছিল দেখানোর জন্য। আমি যখন গিয়ে দাদুকে ওটা দেখালাম, দাদু দেখলো, দেখে বললে সাংঘাতিক জিনিস আছে, বলে নিয়েই যাবে। বললে ইমিডিয়েটলি যজ্ঞের ব্যবস্থা করতে বলো ওদেরকে বল যজ্ঞের ব্যবস্থা করতে, আমি ক্লিয়ার করে দেবো জায়গাটাকে। তখন আমি দাদুকে বললাম, দাদু এই ব্যাপার। বললো আমি ওটা কি করতে পারবো আমি জানি না, এটাকে আমি করে দেবো। তোমার বন্ধুটা? না, সুজাদারটা। ওরা তো রাজি হয়নি। হ্যাঁ সেটাই, সুরজিৎরা রাজি হয়নি। আমি দাদুকে বললাম, দাদু এই কেস, মেয়েটা কমন। বললো দেখো, মেয়েটাকে উপরওয়ালা শাস্তি দেবে, আমার কিছু করার নেই, ওটাকে আমি ক্লিয়ার করে দেবো। আনন্দ তাহলে এটাকে ইমিডিয়েট করে দিন। সুজাদাকে পরের দিন সকালবেলা বলতে সুজাদা রাজি হয়ে গেল। বললাম তুমি তো রাত্রিবেলা দেখেছো সিনারিও। তো বললো ঠিক আছে, তাহলে কথাবার্তা বলো। আমি বললাম এইবার তোমাকে করতে হবে, এবার কিন্তু আমি কিছু করতে পারবো না, আমার কিন্তু থাকা বারণ আছে। তোমার উপর কার আছে? হ্যাঁ, কার আছে, তার থেকে আগে আমার অনেক কিছু ঘটনা ঘটে গেছে, আমার একটু ভয়ও ছিল। দেখো, লোকের যতই ভালো করি, বেঁচে থাকলে অনেকের অনেক কিছু করতে পারবো না, আমি যদি নিজে না বাঁচলাম তাহলে কার কি করতে পারবো? অবশ্যই। আমি তখন বললাম, দাদু এই ব্যাপার, কথাবার্তা বলিয়ে দিলাম সুজাদাকে। সুজাদা কথাবার্তা বলে তার পরের দিন ডেট ফাইনাল করলো। দাদু গেল, দাদুর একজন শিষ্যকে নিয়ে গেছিল। আমি তো যেতে পারিনি, মানে আমার যাওয়া বারণ বলে আমি যাইনি, যেতে পারিনি বলবো না, যাইনি আমি স্পটে। তো করে টোরে ক্লিয়ার করে দিয়েছে। যেটা শুনলাম যে যজ্ঞের পর যে ইনসিডেন্টটা হয়েছে, মানে পর বলবো না, যজ্ঞ চলাকালীন, সেটা হচ্ছে ঘরের বেশ কিছু জিনিসপত্র ছোড়াছুড়ি হয়েছে। আচ্ছা। ঘর জুড়ে আওয়াজ পেয়েছে, মানে কেউ একজন দৌড়াদৌড়ি করছে, মানে ছটফট করছে, মানে এই ঘর থেকে ওই ঘর চলে যাচ্ছে, ওই ঘর থেকে ওই ঘর চলে যাচ্ছে। বৌদিকে, সুজয়দাকে, সুজয়দার মেয়েকে, বাচ্চাটাকে, তিনজনকে গৃহবন্ধন বলছি, দেহবন্ধন করে একটা গন্ডির মধ্যে বসিয়ে রাখা হয়েছিল। সেখান থেকে বেশ কয়েকবার বৌদি অ্যাটেম্প দিয়েছে উঠে পালিয়ে যাওয়ার জন্য। সুজয়দা ধরে রাখতে পারছিল না গন্ডির ভেতরে। যজ্ঞ চলাকালীন পুরো ঘর থেকে চামড়া পোড়ার গন্ধ পেয়েছে। খুবই অশুভ এটা। যজ্ঞ চলাকালীন পুরো চামড়া পোড়ার গন্ধ পেয়েছে। বিচ্ছিরি ভাবে আর্তনাদ পেয়েছে যজ্ঞর শেষে, একদম শেষের স্টেজে, মানে কেউ খুব চিৎকার করে, আমরা মানে একদম আমাদের শেষ প্রাণ যখন বেরিয়ে যায় খুব কষ্ট হয়, আমরা একটা চিৎকার করি না, ওই রকম একটা সাউন্ড পেয়েছে। এবং সর্বোপরি যেটা না বললেই নয়, যে ঘরে দুখানা লাইট বাস্ট করেছে, আর দাদার যে টিভি, এলইডি টিভি, 42 ইঞ্চি টিভি দেয়াল থেকে পড়ে ভেঙে চুরচুর হয়ে গেছে। তারপর ক্লিয়ার হয়ে গেছে জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে। তারপর থেকে ওদের কোনো প্রবলেম হয়নি, বৌদিও নর্মাল হয়ে গেছিল। বৌদির পরে তারপরেও 21 দিনের একটা রিচুয়াল চলে কন্টিনিউয়াসলি বৌদির ওপরে। তারপর বৌদি পুরোটাই নর্মাল হয়ে যায়, কিন্তু দুঃখের বিষয় ওটা রেন্টেড ছিল প্রপার্টিটা। পরবর্তীকালে দাদা ওটাকে ছেড়ে দেয়, সুজাদা ছেড়ে দিয়ে এখন তোমার নিউ গড়িয়ার ভেতর দিকে একটা জায়গায় নিয়েছে, এখন ফ্ল্যাট কিনেছে, নিজের ফ্ল্যাট। এখন হ্যাপিলি ম্যারিড কাপল, ওর ওখানেই আছে, বাচ্চাটাও এখন অনেক বড় হয়ে গেছে, এখন ভালো আছে। এর কিছুদিন পরের ঘটনা,
সুরজিতের মা মারা যায়। সুরজিতের মা মারা গেল? হ্যাঁ, মানে এই যজ্ঞ ফজ্ঞগুলো হওয়ার পর? হ্যাঁ, হ্যাঁ। কোনো কি কানেকশন ছিল বলে মনে হয়েছে তোমার? কানেকশন তো একটা ছিলই। নারীটা যত কমন, মৃত্যুর পরে এদের পাওয়ার অনেক বেশি থাকে। এবং খুব অদ্ভুত ভাবে বডিটা যে কন্ডিশনে পাওয়া গেছে, আজও পর্যন্ত পুলিশ ওটাকে আনন্যাচারাল ডেথই বলেছে, ন্যাচারাল ডেথ নয়। ঘর ভেতর থেকে বন্ধ ছিল, বডিটা পাওয়া গেছে হাফ বিছানায় হাফ মাটিতে। আচ্ছা। পা বিছানার উপরে, মাথা ঘাড়ের নিচ থেকে পিঠের কিছুটা অংশ আর দুটো হাত মানে অ্যাজ ইফ খাট থেকে উল্টো দিকে ঝুলে রয়েছে। সাংঘাতিক অবস্থায়। এবং চোখের কন্ডিশন এমন ছিল, চোখ খোলা ছিল, মানে রাত্রিবেলা অ্যাজ ইফ খুব বাজে কিছু দেখেছে এবং খুব ভয় পেয়েছে। এখন পুরো ফ্লোরটা বন্ধ আছে সুরজিতের বাড়িতে। হ্যাঁ, একমাত্র টপ ফ্লোরে জেঠুরা থাকে, সন্ধ্যেবেলার পরে কেউ আপ ডাউন করে না। আর খুব অদ্ভুত ভাবে নিচের যারা ভাড়াটিয়া ছিল, বহু পুরনো ভাড়াটিয়া, নর্মালি এই ধরনের কেসে 25 বছর 30 বছরের পুরনো যারা ভাড়াটিয়া না, তারা বাড়ি খালি করে উঠতে চায় না, কারণ বাড়িতে একটা অধিকার জন্মায়। ওরা কোনো একটা কারণে ওরাও বাড়িটাকে পুরো ছেড়ে দিয়েছে, পুরো একটা গোটা ফ্লোর ছেড়ে দিয়েছে, কোনো টাকা পয়সা নেয়নি, কিচ্ছু করেনি। খুব অদ্ভুত ভাবে মারা গেছে। আমি আর যাইনি, কারণ না, আমি খুব ছোটবেলায় কাকিমা, ছোটবেলা থেকে চিনি তো, মানে একটা সময় এরকম গেছে যখন দুপুরবেলা এক থালায় ভাত মেখে কাকিমা মুখে তুলে খাইয়ে দিতেন। ওর মুখে দিয়ে দিত, আমার মুখে দিয়ে দিত, এই খেয়ে আসিস নি, খেয়ে দিয়ে তারপরে পড়তে যাবি, খেতেই হবে। কাকিমার এরকম দাপট ছিল। সেই মানুষটার ওই রকম মৃত্যুর খবর আমি আর নিতে পারিনি, আমি যাইনি আর। এটা যদি তুমি আমাকে বলো আমি সেলফিশ, তাহলে আমি সেলফিশ। আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম, আমি যেতে পারিনি। এবং আমার খুব রাগ হচ্ছিল যে ওর দিদিকে যখন বলেছিলাম, তখন যদি ওর দিদি ওই যোগ্যটা করিয়ে নিত, তাহলে হয়তো সুজাদার মতন আজকে অন্তত কাকিমা বেঁচে থাক। এবার একটা কথা বলি, মেয়েটার কি হলো? মেয়েটি পরবর্তীকালে আরেকটি বিয়ে করে, কোনো সরকারি অফিসার দেখে আবার বিয়ে করে। সুরজিতের মেয়ে আছে, এখন মেয়েটি তার সঙ্গেই থাকে। কোথায় থাকে জানি না। মাঝে মধ্যে কি মনে হয় জানো তো, মানে এই যে আমরা তো কথা বলি কর্মা, ঠিক আছে, কর্মফল ভোগ করতে হবে, বাট এই যে এই মেয়েটার কথা বললে, ঠিক আছে, সে হয়তো সুখ শান্তিতেই আছে, বাট এতজনের লাইফটা নষ্ট করে দিল, ঠিক আছে। দেখো বেসিক্যালি ব্যাপার কি জানো তো, কে কার কর্মা কখন ভোগ করবে নোবডি নোজ। তুমিও বলতে পারো না, আমিও বলতে পারি। ভোগ তো করতে হবে, এই জীবনের কর্মফল এই জীবনেই ভোগ করে যেতে হবে, কিন্তু কখন করবে, কোন সময় করবে, কার সঙ্গে করবে, কোথায় করবে, কিভাবে করবে সেটা কেউ জানে না। করতে তোকে হবেই। 3-3টে মানুষের জীবনের বিনিময় তুমি ত্যাগ করে যেতে পারো না। তুমি মার্ডারার না হতে পারো, কিন্তু কনস্পিরেসির জন্য তুমি দায়ী। মার্ডারার থেকে কম কিছু বলে আমার মনে হচ্ছে না। হোয়াট এভার, তুমি আইনের চোখে তো আর মার্ডারার তুমি ততক্ষণ বলতে পারবে না যতক্ষণ না কেউ মার্ডার মানে আত্মহত্যা করার জন্য প্ররোচনা দিচ্ছে। তোমার সঙ্গে আজকে আমার গন্ডগোল হতেই পারে, তাই জন্য তোমার দুঃখে যদি এখন আমি কোনো ভুল স্টেপ নিয়ে দিই, তার মধ্যে তো তোমার কোনো হাত নেই। তুমি তো আমাকে বলছো না যে তুমি সুইসাইড করো, তাহলে তোমার কোনো দোষ নেই। আমাকে একটা কথা বলো, ঠিক আছে? বলো। কয়েকটা ব্যাপার তোমার ব্যাপারে শুনতে পেয়েছি, জানতেও পেরেছি, ইনফ্যাক্ট বলছিলেও। তার আগে আমি জানতে চাই যে এই যে তারাপীঠে গেছিলে, ওই বাবার সাথে আবার দেখা হয়েছিল, তুমি বললে কিছু স্পিরিচুয়াল পাওয়ার তুমি পেয়েছো। হ্যাঁ, এটা আমি বলি। যখন এরপর আমি যখন সেকেন্ড টাইম আরেকবার যাই না, সেটাও কৌশিকী অমাবস্যা, আমি বললে হঠাৎ হ্যাঁ পাওয়ার গুলো বলতে দেখো কিরকম, যেরকম ধরো কোথাও যদি কোনো নেগেটিভ এনার্জি খুব প্রবল ভাবে থাকে, আমি তার চৌকাঠ ক্রস করার আগে টের পেয়ে যাব। আচ্ছা আচ্ছা। প্রথম হচ্ছে যেটা হয়, আমার খুব মাথা যন্ত্রণা করে, আর খুব মানে ওই মাথা যন্ত্রণা যেন আমার চরম শত্রুরও না হয়।
হুম ইনস্ট্যান্ট মাথা যন্ত্রণা করবে। 2 নম্বর কথা হচ্ছে আমি শ্যাডো বা অবয়ব এগুলো দেখতে পাই আচ্ছা আচ্ছা খুব ইজিলি। ওকে যদি থাকে একবার হলেও আমার চোখে পড়বে। হুম হুম ভয় লাগে, কিন্তু কি জানো তো, যখন এই ধরনের পাওয়ার তোমার বডিতে চলে আসবে তখন তুমি না ওটার হ্যাবিচুয়েটেড হয়ে যাবে, ইগনোর করতে শিখে যাবে তুমি জিনিসটাকে। হুম হুম আমি ইগনোর করি, আমার চোখে পড়ে, ইগনোর করি। 3 নম্বর হচ্ছে আমি গন্ধ পাই, এরকম নোংরা বিচ্ছিরি পচা গন্ধ পাই। আচ্ছা ভালো গন্ধ এখন অনেকে বলে ভালো কিছু থাকলে সেখান থেকে ভালো গন্ধ বেরোয়, যেরকম ভালো জিন থাকলে গোলাপের গন্ধ বেরোয়, রজনীগন্ধা ফুলের গন্ধ বেরোয়, সেটা আমি আজ পর্যন্ত পাইনি। আচ্ছা তবে হ্যাঁ, এই পাওয়ারের পর থেকে খারাপ জায়গায় খারাপ গন্ধ আমি পেয়েছি। সুজাতার বাড়িতে পেয়েছি, সুরজিতের বাড়িতে পেয়েছি, মানে সেটা তীব্র বিকট গন্ধ। ও মানে নিজে না, মানে শুকলে তুমি বুঝবে না যে গন্ধটা আমি কি বলতে চাইছি, কেমন টাইপের একটা অদ্ভুত পচা মাংসের গন্ধ পাওয়া যায়, আচ্ছা আচ্ছা এটা পাই। 2 নম্বর হচ্ছে আমাকে স্পর্শ করতে পারে, হুম যে কারণে ধাক্কা খাওয়া, চড় খাওয়া, থাপ্পড় খাওয়া আমার ক্ষতি করতে পারবে না, হুম কিন্তু যে কোনো একটা বাজে মাধ্যমে আমাকে প্রমাণ করে দিয়ে যাবে যে ওখানে আছে। ওকে ওকে এটা হয়, হুম এইটা আমি ওখান থেকেই পেয়েছি। এবং খুব অদ্ভুত ভাবে যখন এটা হয়, হুম অনেকেই আছে ঠাকুরের নাম পর্যন্ত জপ করতে ভুলে যায়, হুম ভুলভাল জপ করে, আমার কিন্তু সেটা হয় না। আচ্ছা আমার খুব স্বাভাবিকভাবে আমি গুরুমন্ত্র জপ করি, হুম গুরুদেবকে স্মরণ করি, এবং আমি ফিল করি যেটা, সেটা হচ্ছে যেন গুরুদেব আমার ঠিক পেছনে আমার কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে, ওকে মানে আমাকে সেভ করছে, যে তুই ওইদিকে যাস না, তুই এদিকে আমার সঙ্গে চলে আয়। হুম এটা আমি ফিল করি। এবার তুমি বলতে পারো এটা উইল পাওয়ার, তন্ময়দা তুমি এটাকে ভাবছো তাই জন্য তোমার উইল পাওয়ার পাচ্ছে। হ্যাঁ, হয়তো তাই উইল পাওয়ারই পাচ্ছে। ফার্স্ট টাইম কোন রেকর্ডিং করতে করতে ভোর 5টা বেজে গেল। এক্স্যাক্টলি। মানে আজকের এই রেকর্ডিংটা করতে গিয়ে যে এত বাধা পেয়েছি আমরা, শুরু করেছি করার সময় জানো 2টোর সময়। হুম, 2টো না, একটা 1:30টা। 1:30টা না, হুম মানে প্রায় মানে শুরুর যে 1-1.5 ঘন্টা, ঠিক আছে, হুম আমার কিছু রেকর্ডিংই করতে পারলাম না, মাঝপথে কেটে গেল, প্রবলেম হয়ে গেল, মা নক করে দিল অদ্ভুত ভাবে। আমার মা কিন্তু ওঠে না ওইটার সময়, এতদিন ধরে আমরা কথা বলছি কোনোদিন ওঠে না। এক্স্যাক্টলি। তাছাড়া মানে আমি কেন যেন মনে হচ্ছিল যে হুম, হবে না জিনিসটা, ঠিক আছে, হচ্ছে না, হুম, ঠিক আছে, মানে এরকম টাইপের একটা মানে ভাইবস আসছে। হুম, তারপর তুমি হুম, বলে না আজকেই করবো, হুম, অসুবিধা নেই, যে চেপে গেছে অল, ঠিক হুম, আছে। আরেকটা কথা বলো, হুম, জিনিসটা আমি জানি না আমি ঠিক বলছি না ভুল বলছি, তুমি হুম, মানে তুমি সুপার উস্তাম টাইপের আছো সেটা বুঝতেই পেরে গেছি আমি। নয়তো একটা কথাবার্তা হয়েছে এই তারাপীঠের এই সিনটার ব্যাপারে ইঙ্গিত দিয়েছো, কখনো খুলে বলোনি কিছু। হ্যাঁ হয়তো তোমারও মনে হচ্ছে যে আমি বিশ্বাস করবো কিনা, ঠিক আছে। হ্যাঁ এক্স্যাক্টলি। কি বলতো, আর নিজের বিশ্বাস তো জিনিস না, যখন সামনের লোকের কাছে চ্যালেঞ্জের মুখে পড়তে হয় তখন কি বলতো, নিজের থেকেও বেশি মনে হয় যে যে লোকটা আমাকে এই জিনিসগুলো করে দিয়ে গেছে, যে দিয়ে গেছে, তাকে যেন কোনো না কোনো ভাবে আমি তাকে ছোট করছি, বা আমার জন্য সেই লোকটা একটা অসম্মানজনক একটা পরিস্থিতির মধ্যে পড়ছে। তুমি দেখবে জীবনে যখন কাউকে তুমি খুব বেশি ভালোবাসবে বা মন থেকে রেসপেক্ট করবে, তুমি কোনোভাবেই চাইবে না সে কোনোভাবে হার্ট হোক, কারোর কাছে বাজে কথা শুনো, কিছু হোক। হুম হুম তো আমার কাছে কি বলতো, ওইটা একটা জায়গা, হুম হুম আমি ওই জায়গাটা নষ্ট করতে চাই না কোনোভাবে, অসম্মানটা করতেই চাই না। Right. কারণ আমার জীবনে যে ফেজ থেকে আমি গেছি, এই যখন 4th স্টোরিটা আমি তোমাকে বলবো, 4th স্টোরির তো 2খানা পার্ট, একটা হচ্ছে ইনভেস্টিগেশন পার্ট আর একটা হচ্ছে সার্ভাইভাল পার্ট, যেটা আমরা হ্যাঁ ড্যামেজ রিপেয়ার বলতে পারো। এটা আমরা 100K তে করবো স্পেশালি হ্যাঁ। তোমার। তো আমি যে জায়গা থেকে হুম পেরিয়ে এসছি না, এটা উপরওয়ালার আশীর্বাদ ছাড়া আর কিছু না। তুমি তাহলে একটা কথা বলো, তুমি এত কিছু বলছো, বেরিয়ে এসছি, হুম, কোর্ট ইনভেস্টিগেশনের পর আর করিনি, হুম, একদম প্রপারলি সত্যি বলো, ঠিক আছে। হুম, আমি জানি না এটা রেকর্ডিং এ দেবো কিনা, ঠিক আছে। হুম,
অফ দ্য রেকর্ডও রাখতে পারি, জানি না। তোমার সাথে লাস্ট এবার দেখা হলো মনে আছে? তুমি বলছিলে কিছু জিনিসপত্র কেনাকাটি করতে গেছিলাম, রোগা হয়ে গেছি এই সেই। তোমার ওই শরীর খারাপটার পরই, ঠিক আছে, তুমি কি বাই এনি চান্স আবার কি শুরু করছো? ইনভেস্টিগেশনের কথা বলছি। ইনস্ট্রুমেন্ট গুলো প্রচুর দাম, কিছু কিছু ইনস্ট্রুমেন্ট আছে অনেকই দাম। এখন তো আবার টিম নেই, পুরোটা আমার ঘাড়ে। একটা জেদ আছে ভেতরে, ভয়ও আছে ভেতরে, বারণ আছে আমার। অনেকদিন হয়ে গেছে, আমি আবার কিছু জিনিস নিজের জন্যও রেডি করাচ্ছি আস্তে আস্তে, যাতে সেই জায়গাটাকে আমি নিজেকে আগে প্রোটেক্ট করতে পারি। দেখো, আপনি বাঁচলে বাপের নাম, নিজে বেঁচে থাকলে দুনিয়া জয় করা যাবে, নিজে না বেঁচে থাকলে কিছুই করতে পারবো না। হ্যাঁ, আমি আবার শুরু করব, সেই জন্য ইনস্ট্রুমেন্ট আমি কালেক্ট করতে আরম্ভ করেছি। অল্প কিছু জিনিসপত্র কেনাও হয়েছে, শুরু করবো আবার। তুমি যদি লাইফে ফিফথ প্যারানরমাল ইনভেস্টিগেশন করো, ঠিক আছে, সেখানে তোমার সাথে আমি থাকবো, ঠিক আছে? ডেফিনেটলি তুমি থাকতে পারো, আমি তোমাকে কোনোদিনই না করবো না। তুমি যেতে চাইলে অলওয়েজ ওয়েলকাম, কিন্তু আমি তার আগে তোমাকে বারবার রিকোয়েস্ট করবো তুমি আমার ফুল স্টোরিটা শোনো। নাহলে আমি একটা অত প্রপার সেট আপ ছেড়ে দিয়ে আমি দুম করে মানে সন্ন্যাস নিয়ে নিলাম এখান থেকে। আবার এখন আমার ইচ্ছা করছে আমি করবো, আমি কিন্তু নিজেও মানে এখন মানে অদম্য ইচ্ছা আমার মধ্যে, আমি আবার শুরু করি, আবার করি, টুকটাক করে কাজ করি। এটা কিছু মানুষের তো হেল্প তো হবে। তো তন্ময়দা, প্রায় 5:30 বাজতে যায়, ঠিক আছে? আজকের পডকাস্টটা এখানেই এই জায়গাতেই এন্ড করছি। ঘটনার সাথে সাথে আমরা এইসব রিলেটেড আরো কিছু কথাবার্তা বললাম। কিউরিও ফাইটার যখন 100K হবে, আশা করছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তখন তোমার যে ফোর্থ প্যারানরমাল ইনভেস্টিগেশনটা রয়েছে, ঠিক আছে, সেটা আমরা এয়ার করবো বা সেটা আমরা পাবলিশ করবো। নিশ্চয়ই আমি ওই ঘটনাটাও তোমার সঙ্গে শেয়ার করবো, এবং তোমাকে ঘটনার শেষে আরেকটা কথা আবার মনে করিয়ে দিই। তুমি যখন বলছো প্যারানরমাল ইনভেস্টিগেশনে তুমি একটা পার্ট হতে চাও, ডেফিনেটলি ফোর্থ স্টোরির যেটা মানে ড্যামেজ রিপেয়ার যেটাকে আমরা বলি, সেকেন্ড পার্ট বা আফটার এফেক্ট, সেকেন্ড পার্ট, এটা অতি অবশ্যই খুব মন দিয়ে শুনবে, তারপরে ডিসিশন নেবে। যদি তোমার মনে হয় তুমি করবে, ইউ আর মোস্ট ওয়েলকাম। তো এটাই ছিল আজকের ঘোস্টলি কল রেকর্ডিং। আজকের এই কল রেকর্ডিংটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনারা কি চান যে তন্ময়দা আবার প্যারানরমাল ইনভেস্টিগেশন শুরু করুক এবং সেখানে আমিও অংশগ্রহণ করি? কমেন্ট করে জানাবেন। আশা করছি আজকের এই হরর পডকাস্ট আপনাদের ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করবেন। আপনাদের একটা লাইক আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমাকে এগিয়ে যাওয়ার একটা শক্তি দেয় আপনাদের এই রেসপন্সগুলো। কিউরিও ফাইট চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নেবেন, কারণ আমরা 1 লক্ষ সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি রয়েছি। এবং আপনারা যদি কিউরিও ফাইটের এরকম দুর্দান্ত আরও দুটো হরর পডকাস্ট শুনতে চান, তাহলে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।